সবাইকে আমাকে শুনতে পাচ্ছ? একটু বলবা, রায়ান শুনতে পাচ্ছ? হুম, জি স্যার, শুনতে জি স্যার পাচ্ছি। শুনতেছি। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ফাংশন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ইমন বলো। স্যার আমাদের সেকশনে স্যার লিঙ্কটা দিছিলেন, বাট স্যার আমাদের ল্যাব ক্লাস হচ্ছে এখন। হ্যাঁ, আমি শুনছি, সমস্যা নেই, আমি রেকর্ডিং দিয়ে দিব তোমাদের, ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে। অ্যাটেন্ডেন্সও নেওয়া হবে না, জাস্ট অ্যাডিশনাল ক্লাস, অ্যাটেন্ডেন্স কোনো নাই, সো কোনো সমস্যা নেই। ওকে স্যার। তো আমাদের বেসিক্যালি ক্লাস এই সেমিস্টারে একটু কেমনে জানি সব সেকশনেরই, সব কোর্সেরই একটু ক্লাস কম হয়ে যাচ্ছে কেমনে জানি। তো টাইমও তো চলে যাচ্ছে, সো আমাদের তো আসলে যেহেতু আজকে বেশিরভাগ সেকশনের ক্লাস থাকে না, আমারও ক্লাস থাকে না, সেজন্য আমি ভাবলাম যে একটা অনলাইন ক্লাস নেই। কারণ সামনে তো ফাইনালের এখন মাত্র 20 দিনও বাকি নাই আসলে। আর কোডিং এর টপিকগুলো তো একটু টাইম লাগে আসলে বুঝতে, আর অনলাইনে হলে বেটার, কারণ তুমি স্ক্রিনটা খুব কাছে থেকে দেখতে পারবা, আর আমার কথাগুলো রেকর্ডেড হয়ে থাকবে, সো তোমার জন্য সুবিধা হবে, পরে যতবার ইচ্ছা দেখতে পারবা। আর মানে যারা আর কি কাজে লাগাইতে চায় তাদের জন্য ভালো, আর যারা কাজে লাগাইতে চায় না তাদের জন্য আসলে অনলাইন ক্লাস ভালো না। তো আমার এখানে কিছু বলার নেই তোমাদের উপরই। সো আমি হচ্ছে যে টপিকটা আজকে দেখাতে চাই সেটা হচ্ছে ফাংশন। কারণ আমাদের ফাইনালে আছে, আমরা হচ্ছে পয়েন্টার দেখছি মোটামুটি, তাও আরও দেখবো সামনে, যত ফাংশনের মধ্যেও পয়েন্টার আছে, কিভাবে ফাংশনের মধ্যে পয়েন্টার পাস করা লাগে সেগুলোও দেখবো। সো আজকে টপিকটা হচ্ছে ফাংশন। ফাংশন বলতে আসলে কি বোঝায়, কেউ যদি কিছু বলতে চাও, ফাংশনটা কি? যে কেউ, সুমিত কিছু বলতে চাও তুমি? ফাংশন বলতে তুমি কি বুঝো? শেখ নাফিউজ্জামান। ইমন। সবাইকে জাস্ট জয়েন করে বসে আছো। স্যার ফাংশনটা হ্যাঁ বলো, বলো। অল্প কিছু মানুষ থাকুক, 5-10 জন, বাট তারা যাতে মানে জাস্ট এখানে ঢুকার জন্য না, আমি রেকর্ডিং তো দিয়ে দিব। 5 জন থাকলে 5 জন যাতে শেখার জন্য বা কথা অ্যাটলিস্ট পার্টিসিপেট করার জন্য থাকে। স্যার মডুলাইজেশন বা কোনো কিছু স্যার আবার পুনরায় ব্যবহার করা। না, ওইটা তুমি রিকার্সিভ ফাংশন ওই ওই কনসেপ্টে চলে গেছো, স্যার, ওইটা ছোট এখনই কাজ না। পরিকল্পনা নর্মাল পরিকল্পনা সিম্পল ফাংশন প্রোগ্রাম। মানে কোন একটা কাজ করা, কোন একটা কাজ করবে। যেমন তোমাদের, যদি তুমি বলো আমাদের বাসায় অনেক মেশিন থাকে, একটা যদি ওভেন, ওভেনের ফাংশন কি? ওভেনের ফাংশন হচ্ছে খাবার গরম করা। ফ্রিজের ফাংশন হচ্ছে জিনিস ঠান্ডা রাখা। ওয়াশিং মেশিনের ফাংশন হচ্ছে কাপড়, পরিষ্কার কাপড় তোমাকে দিবে আর কি, আউটপুট হিসাবে। সো আমি এই যে আমি যতগুলো মেশিনের কথা বললাম সবগুলোর মধ্যে আমরা একটা ইনপুট কিছু একটা দেই, সেটার কিছু একটা, সেইটার রেসপেক্টে কোনো একটা আউটপুট পাওয়া যায়। সো ওভেনে তুমি ইনপুট হিসেবে খাবার দাও, আউটপুট হিসেবেও তোমাকে খাবারই দেয়, কিন্তু এটা হচ্ছে একটা প্রসেসড খাবার যেটা হচ্ছে গরম হয়ে যায়। সো ফাংশন মানে, ফাংশন আমাদের এই কম্পিউটার সায়েন্সের ফাংশনও সেম। তুমি একটা বক্স চিন্তা করো যেখানে তুমি একটা ইনপুট দিচ্ছ, যে ইনপুট থেকে কোনো একটা আউটপুট তুমি পাবা। আউটপুট পাইতেও পারে, আমি চাইলে আউটপুট পাবো, না চাইলে আউটপুট নিবো না, এটা আমার ব্যাপার। আহ, কিন্তু আমি কিছু একটা পাবো আর কি, প্রসেসড কিছু একটা, মানে কোনো একটা কাজ করবে। ফাংশন বেসিক্যালি কি, কোনো একটা কাজ করা। যেমন ম্যাথে তোমরা দেখছো ওয়াই ইজ ইকুয়াল এফ অফ এক্স, এভাবে আমরা ফাংশন লিখি। তো এফ অফ এক্স ধরো, আমি একটু স্ক্রিন শেয়ার করি, ধরো এন্টার স্ক্রিন। ধরো এখানে আমি লিখি ওয়াই ইজ ইকুয়াল, শিওর না দেখতে পারতেছো কিনা, আমি একটু, জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ওয়াই ইজ ইকুয়াল এফ অফ এক্স যদি লেখো, ধরো এফ অফ এক্স মানে তুমি বলতে চাচ্ছ 4x+3, মানে বেসিক্যালি এক্স এর ভ্যালু যত হবে তার বেসিসে তুমি একটা আউটপুট পাবে, সেটা হচ্ছে ওয়াই। তাহলে এক্সটা হচ্ছে তোমার ইনপুট, ফাংশনটা হচ্ছে যে 4x+3 হচ্ছে তার ফাংশন। তার কাজটা কি? তার কাজ হচ্ছে তুমি যেটাই ইনপুট দাও তার সাথে 4 গুণ করে 3 যোগ করে তোমাকে একটা আউটপুট দেবে, এটা হচ্ছে তার ফাংশন। আর ওয়াইটা হচ্ছে তার আউটপুট।
তো সেমভাবে আমাদের কম্পিউটার সায়েন্সে অনেক ফাংশনস আমরা ইউজ করতে পারি। এখন কথা হচ্ছে আমি কম্পিউটার সায়েন্সে কেন ফাংশন ইউজ করব, কাজটা কি? আমি তো নর্মাল মেইনে, ইন্টিজার মেইনেই আমি পুরা কোড লিখে ফেলতে পারি এবং লিখছিও আমরা এতদিন। তাহলে ফাংশনের কাজটা কি? বেসিক্যালি দেখো, তুমি যখন একটা কম্পিউটার সফটওয়্যার কোম্পানিতে জব করতেছো, ধরো ফর এক্সাম্পল আমি কয়েকজনের নাম র্যান্ডমলি নেই, ধরো সুমিত, রায়ান, ইমন, তারপর আর কি, ইমন, রায়ান, সুমিত, আর হচ্ছে ধরো শারিয়ার আহমেদ, অহি। তো ওরা চারজন একটা কোম্পানিতে জব করা স্টার্ট করছে বের হয়ে যাওয়ার পর। তো ওরা ধরো একটা প্রজেক্টে কাজ করতেছে, অ্যান্ড সবাই এই চারজনই একটা প্রজেক্টে অ্যাট এ টাইম কনকারেন্টলি কাজ করতেছে। সো যখন একটা প্রজেক্টে অ্যাট এ টাইম সবাই মিলে কাজ করতেছে, তখন প্রজেক্টটা তো আসলে কোম্পানির প্রজেক্টটা ছোটো কোনো প্রজেক্ট না। দেখা যায় এক একজন এক একটা কাজ করতে হচ্ছে, এক একজন এক একটা কাজ করতেছে। সেটা যদি মেইনের মধ্যে আমি গেলে হাত দিতে থাকি, জিনিসটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে। কার পার্ট, কোনো একটা এরর ধরা পড়লে কার পার্টের জন্য কী এরর হচ্ছে বোঝা মুশকিল হয়ে যাবে। কিন্তু আমি যদি এটা ওকে ভাগ করে দিতাম, ধরো আমি সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলে আমি একটা ক্যালকুলেটর বানাতে যাচ্ছি, যেখানে যোগের কাজটা করতেছে ধরলাম রায়ান, বিয়োগের কাজ করতেছে হচ্ছে সুমিত, গুণের কাজ করতেছে ওহি, আর ভাগের কাজ করতেছে হচ্ছে ইমন। তো ওর পার্টে কি সমস্যা হচ্ছে এইটার জন্য, এটা কিন্তু আমার কাছে খুঁজে বের করা খুবই টাফ। কার পার্টে মানে খুবই ইজি হয়ে যাবে কার পার্টে কি সমস্যা হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম ধরলাম হঠাৎ করে রায়ান একটা ভালো অপরচুনিটি পেয়ে আমাদের কোম্পানি ছেড়ে চলে গেছে। তো কোম্পানির কোড কিন্তু বা প্রজেক্টের কোড কিন্তু 1000 লাইন, 2000 লাইন, 1 লাখ লাইন ধরলাম। তো এখন রায়ানের পার্ট ও হঠাৎ করে চলে গেছে, এখন ওর জায়গায় তো আমার একজনকে লাগবে। আমি যখন নতুন একজনকে নিব, এই লেখাটা যদি, কোডটা যদি আমার বিভিন্ন ফাংশনে ভাগ করা থাকে, তাহলে যে নতুন আসবে তার জন্য ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড যে মানে আসলে রায়ানের কাজটা কতটুকু ছিল, কি ও কোর্স। কিন্তু এটা যদি মেইনের মধ্যে আমি সব লিখি, আমরা আমরা তো এখন মাত্র 50 লাইন কোড লিখি এটা মেইনের মধ্যে বা কোডের মধ্যে, আমরা যতটুকু কোড শিখছি। তো যখন 1000 লাইন হবে, পুরাটাই যদি মেইনে থাকে, ইটস ভেরি হার্ড ফর এনি ওয়ান টু আন্ডারস্ট্যান্ড যে কী হচ্ছে ভিতরে। কারণ একজনের কোড আরেকজনের বোঝা কিন্তু খুবই মুশকিল আসলে। তোমরা খেয়াল করে দেখবা 50 লাইন বোঝা যায়, কিন্তু যখন 1000 লাইন তোমার সামনে ধরায় দিব, তুমি বুঝবাই না কই থেকে কী হচ্ছে, অনেক টাইম লাগবে। সো টাইমও তো আমার কাছে কনস্ট্রেইন, আমার কাছে আমি চাই যে তাড়াতাড়ি প্রজেক্টটা ডিপ্লয় হোক, হঠাৎ করে যে কেউ চলে যেতে পারে। সো এই জন্য যে ফাংশনের কাজটা, ফাংশনের মধ্যে আমরা যদি, এই জন্য তোমাদের প্রজেক্টে কিন্তু দেখবা স্যার বলবে, নুরি স্যার বলবে যে ফাংশন ইউজ করো। ফাংশন ইউজ করার কারণটা কি? ফাংশন এই যে তুমি শিখবা আর কি কীভাবে একটা প্রজেক্টে কাজ করা যায়, বুঝতে পারছো? সো এটাই হচ্ছে ফাংশনের মানে মেইন সুবিধা আমাদের সিএসসির প্রোগ্রামে। তো আমরা একটা ফাংশন কিভাবে লিখতে হয় সেটা আজকে দেখব। বেসিক ফাংশন জিনিসটা কি, এই আইডিয়াটা আশা করি সবাই বুঝতে পারছো। কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, রেকর্ডিং কি হচ্ছে? কই টাইম কই? স্যার আমার একটি প্রশ্ন ছিল। রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ বলো। স্যার তাহলে বেসিক্যালি ফাংশন এবং পয়েন্টারের মধ্যে মানে ব্যতিক্রম জিনিসটা কি? কারণ দুইটার কিন্তু মান আমার বক্সে রাখা হচ্ছে। আহ, না 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 না, ফাংশন আর পয়েন্টার পুরো ডিফারেন্ট দুইটা জিনিস। পয়েন্টার হচ্ছে, তুমি মিউট করো, আমি বলতেছি। হ্যাঁ, পয়েন্টার হচ্ছে বেসিক্যালি তুমি কম্পিউটারে আমরা যখন কিছু স্টোর করি, সেটা একটা অ্যাড্রেসের মধ্যে স্টোর থাকে। আমি বেসিক্যালি কোনো একটা জিনিসের ভ্যালু তার নর্মাল ভেরিয়েবলের মাধ্যমে অ্যাক্সেস না করে তার অ্যাড্রেসের মাধ্যমে অ্যাক্সেস করতে যাচ্ছি, সেটা হচ্ছে পয়েন্টারের কাজ। মানে এক্স্যাক্ট অ্যাড্রেসের মধ্যে। ধরো ফর এক্সাম্পল তোমাদের সেকশনে দুইজনের নাম সেম, ঠিক আছে, ধরে নিলাম যে দুইজন ইমন আছে। তো আমি এখন বললাম যে ইমন পেয়েছে 25 বা ইমন পাইছে 20, ঠিক আছে। অ্যান্ড কোন ইমন পাইছে আমরা কিন্তু কনফিউজড। বাট আমি যদি কোনো অ্যাড্রেসে বলি যে 2 নাম্বার রো এর 3 নাম্বার কলামে যেই ছেলেটা বসে আছে সে পাইছে 20, তাহলে কি আমার জন্য এক্স্যাক্ট আমি ওই পজিশনে কি আছে সেটা আমি অ্যাক্সেস করতে পারতেছি বা আমি আপডেট করতে পারতেছি। বেসিক্যালি অ্যাড্রেস দিয়ে অ্যাক্সেস করা হচ্ছে পয়েন্টারের কাজ। আর ফাংশন হচ্ছে তুমি একটা কোড লিখবা, ওইটাকে ছোট 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 ভাগে ভাগ করে নিবা। তোমার ভাগের কোডটা তুমি হচ্ছে ওই ফাংশনের মধ্যে লিখবা। যখন আমার মেইনে লাগতেছে
তখন আমি ফাংশনকে কল করতে পারতেছি। এখন তোমার কাছে মনে হবে যে আমি পয়েন্টারে যে আমি একটা মেমোরি সেগমেন্ট রাখছিলাম না, ওইটাকে তুমি আমি বুঝতেছি যে তুমি ওইটাকে ইয়া বলতেছো, যে বক্সের মতো বলতেছো। বক্স ফাংশন বক্স বলে কিছু না, আমি ফাংশন তোমাকে বোঝানোর জন্য বললাম যে একটা বক্সের মতো একটা মেশিন চিন্তা করো, যে কোনো একটা কাজ করে তোমাকে আউটপুট দিবে। ফাংশন কিন্তু কোনো বক্স না ফার্স্ট অফ অল। আর পয়েন্টারে আমি বক্সটা আঁকছি এই কারণে যাতে তুমি ভালো মতো বুঝতে পারো, যে অ্যাড্রেসের অ্যাক্সেসিংটা বুঝতে পারো। কম্পিউটারের মেমোরিও কিন্তু এরকম বক্স আকারে থাকে না, আমি তোমাকে বোঝানোর সুবিধার জন্য যে 1 বাইট সমান একটা সেল মানে একটা বাইট, বা একটা সেল মানে 4টা বাইট ইন্টিজার হইলে কে কাকে পয়েন্ট করতেছে, এটা বোঝানোর জন্য আমি ওই 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 বক্সের মতো যেটা সেটা এঁকেছিলাম। তুমি কি একটু বুঝতে পারছো তন্ময়, সামিন স্যার তন্ময়? স্যার আমি একটু জি লেট স্যার করে বুঝতে ঢুকছি, আপনি পেরেছি। কি পড়াচ্ছেন? আজকে আমি যেটা পড়াচ্ছি সেটা এখন স্ক্রিনে দেখা যাচ্ছে, আমি যেটা পড়াচ্ছি তোমাদের রেকর্ডিং দিয়ে দিব, পূজা, সমস্যা নেই, ঠিক আছে? ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক এটা ইউ স্যার। খুবই অল অফ আ সাডেন ক্লাসটা, আসলে আমার গতকাল রাতেই জানানো উচিত ছিল, আমি আসলে গতকাল বাসায় গিয়ে আমার আসলে ল্যাপটপটা অন করা হয় নাই, এই জন্য আমি জানাইতে পারিনি। বাট সমস্যা নাই, কোনো সমস্যা নেই, রেকর্ডিং তুমি পাবা। আর এটা কোনো অ্যাটেন্ডেন্স না, আমি জাস্ট তোমাদের নিজেদের জন্য, যাতে আমরা বুঝতে পারি, কারণ আমি অলরেডি বলছি অনলাইন ক্লাসে আসলে কোডিংয়ের জন্য ভালো আমার কাছে লাগে, কারণ তুমি খুবই স্ক্রিনটা খুব কাছ থেকে দেখতে পারছো। ক্লাসে যেটা দেওয়া হয় যে অনেকে দূরে বসে কথা বলো, বা যেটা এখন তো সবাই বাসায় কম বেশি যারা আসো, তো তুমি একাই তুমি আমার কথা শুনতে পারবে আর কি। আর টায়ার্ডনেসটা কম লাগে আর কি অনলাইন ক্লাস। সো ফাংশন, এখানে দেখো আমি স্লাইডটা স্টার্ট করতেছি। আমি অলরেডি বলে ফেলছি যে ফাংশন জিনিসটা কি, সে কিছু একটা ইনপুট নিবে, এখানে দেখো দ্যাট টেকস ইনপুটস, পারফর্ম সাম কম্পিউটেশনাল অপারেশনস, এবং তোমাকে একটা আউটপুট দিবে। সো ফাংশনের বেসিক কাজ মেইনলি ইনিশিয়ালি, একেবারে বেসিক ফাংশন বলতে আমি 3টা কাজ বুঝি, একটা হচ্ছে ইনপুট নেওয়া, একটা হচ্ছে আউটপুট দেওয়া, একটা কিছু অপারেশন পারফর্ম করা, দিস 3। সো আমি এখানে একটা ফাংশন লিখছি, আর ফাংশন কীভাবে লিখতে হয় আমি এখনও বলি নাই, ঠিক আছে? আমি জাস্ট তোমাকে একটু দেখাচ্ছি। এটা একটু দেখো, আমি যে এই যে 3টা যে মেজর কাজ আছে এটা আমি মার্ক করে করে দিছি, যে ইনপুটটা কোথায় নিচ্ছে। এই যে টেক্সট ইনপুটটা দেখো ব্লু কালার টাইপের আছে, এক্স আর ওয়াইটা ব্লু কালার, বেসিক্যালি এটা হচ্ছে ইনপুটটা। ওই যে তোমাকে বললাম যে ইনপুট নেয় এবং কিছু একটা করে আউটপুট দেয়। সো ইনপুটটা কোনটা, এই যে এই পার্টটা হচ্ছে ইনপুট। তার পারফর্ম সাম কম্পিউটেশন, কোন কম্পিউটেশনটা পারফর্ম করতে, বেসিক্যালি সে দুইটা যে দুইটা সংখ্যা সে নিয়েছে ইনপুট হিসেবে তার যোগফলটা করতেছে। সো এটা হচ্ছে সেই ইয়েলো মার্ক অংশটা হচ্ছে পারফর্ম সাম কম্পিউটেশন। এবং তোমাকে বলছে একটা আউটপুট প্রডিউস করে, তো আউটপুটটা কি, আউটপুটটা যে সামটা হচ্ছে সেই আউটপুটটা, সেটা সে দেখো রিটার্ন করে দিচ্ছে। অ্যান্ড কীভাবে লিখতে হয় সেটা আমি এখনও বলি নেই, এই যে এখন সিনট্যাক্সটা আসতেছে, আমি একটু লিখি। তার আগে তোমাদের আমি বলছিলাম, মনে আছে কি না, কেউ একজন বলতে পারবো মেইন কি ফাংশন? আমরা যে ইন্টিজার মেইন লিখে রেখে একটা ফাংশন, জি স্যার, এটা ফাংশন তো। কে বললো এটা? স্যার আমি, স্যার ওহি। ওহি, ওহি, হ্যাঁ ওহি বললো এটা হচ্ছে ফাংশন। আচ্ছা, কেন তোমার মনে হলো ফাংশন, বা কি সিনট্যাক্সটা দেখে তুমি বুঝলে এটা ফাংশন? স্যার এটার মধ্যে স্যার আমরা বিভিন্ন ইনস্ট্রাকশন দিই স্যার একটা কোডকে এক্সিকিউট করার জন্য স্যার, আচ্ছা এই জন্য। আচ্ছা, ঠিক আছে, ভালো বলছো, কিন্তু আমি সিম্পল একটা ওয়ে বুঝাই দিই, তুমি একটা ফাংশন বুঝবা কিভাবে। একটা নাম থাকবে, তারপরে যদি এরকম ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট এন্ড, এইটা থাকে, তুমি বুঝবে এটা একটা ফাংশন। একটা নাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট এন্ড যদি থাকে, সেটা একটা ফাংশন, ঠিক আছে? সো মেইনের ক্ষেত্রে দেখো একটা নাম আছে মেইন, এটা হচ্ছে নামটাকে কি বলে, আইডেন্টিফায়ার। তোমাদের কিন্তু মেইনে আসছিল যে আইডেন্টিফায়ার মানে খুঁজে বের করো, যে কোনো কিছুর নামই তার আইডেন্টিফায়ার। সো এই ফাংশনটার নাম মেইন, এই মেইনটা তার হচ্ছে মেইন হচ্ছে আইডেন্টিফায়ার, কারণ মেইন দিয়ে আমি বুঝতে পারতেছি একটা মেইন ফাংশন, এই নাম দেখে আমি তাকে আইডেন্টিফাই করতে পারতেছি। সো এই যে নাম, নামের পরে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট এন্ড হচ্ছে দিয়ে আমি বুঝতেছি এটা একটা ফাংশন। সো ফাংশন লেখার ওয়েটা কি দেখো, এটা আমি ফাংশন একটা কিন্তু লিখে ফেলছি অলরেডি, কিছু করে না, বাট আমি একটা ফাংশন লিখতে পারছি। দ্যাট মানে সিনট্যাক্সটা কি, সিনট্যাক্সটা হচ্ছে তুমি ফাংশনের নামটা লিখবা, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা, ফার্স্ট ব্র্যাকেট এন্ড করবা। আর আমরা কোন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় ভেরিয়েবলের নামের আগে কি দিতাম? ডেটা টাইপ। এক্স্যাক্টলি। সো ফাংশনের ক্ষেত্রেও তোমার ডেটা টাইপ দিতে হবে। বেসিক্যালি
এই ফাংশনটা কি টাইপের ভ্যালু রিটার্ন করতে পারে, তোমাকে ব্যাক করতে পারে। ধরো ফর এক্সাম্পল আমি তোমাকে 500 টাকা দিলাম, তুমি আমাকে এটাকে দ্বিগুণ করে 1000 টাকা ব্যাক করবা। সো তুমি ধরো 1000 টাকা দিচ্ছ, এই যে তুমি রিটার্ন করতেছো। সো তোমার ধরো রিটার্ন করার অ্যাবিলিটি হচ্ছে ইন্টিজার টাইপের কিছু একটা। সো তুমি হচ্ছে যে 1000 দিতে পারো, 1000 তো একটা ইন্টিজার, তাই না? সো আমি ধরো তোমাকে 500 দিলাম, তুমি আমাকে দিলে 1000.02 টাকা। তার মানে তুমি একটা ফ্লোট রিটার্ন করতে পারতেছো, মানে তুমি আমাকে যা রিটার্ন করতে পারতেছো সেটাই তোমার রিটার্ন টাইপ। সো বেসিক্যালি ফাংশনের নামের আগে তার রিটার্ন করার অ্যাবিলিটি যেই টাইপের ডেটা, মানে ডেটা টাইপ আর কি, রিটার্ন ডেটা বা ডেটা টাইপ লিখতে পারো, যে টাইপের ডেটা সে রিটার্ন করতে পারে সেটা হচ্ছে তার নাম। সো আমি যখন ইন্টিজার মেইন লিখতেছি, আমি বুঝতেছি মেইন আসলে ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করতে পারে। এটুকু সবাই বুঝছো? মেইন ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন, রিটার্ন জিনিসটাকে আমি পরে আসতেছি, বাট তুমি এইটুকু বুঝছো কিনা ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করতে পারে? একটু বলতো। জি স্যার। আচ্ছা, এই জন্যই দেখবা মেইনের লাস্টে এরকম রিটার্ন 0 লেখা থাকতো। তোমাদের আমি বলছিলাম যে রিটার্ন 0 না দিলেও কোনো সমস্যা নেই। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো রিটার্ন 0 জিনিসটা কি, কেন দেই নাই বা কেন দিচ্ছি। এই রিটার্ন 0টা ইন্টিজার যে আমি টাইপটা লিখছি এটার জন্য আমি একটা জাস্ট মানে এমনি, এটার কোনো সিগনিফিকেন্স নাই, না দিলেও কোনো সমস্যা নাই। মানে ইন্টিজার দিছো মানে যদি সে কিছু রিটার্ন করে সেটা অবশ্যই ইন্টিজার হইতে হবে, যদি না রিটার্ন করে কোনো সমস্যা নেই। সো আমি যে রিটার্ন 0 লিখি বা লেখে সব জায়গায়, এটা বেসিক্যালি এই কারণে, কারণ ইন্টিজার টাইপের। আমি আসলে এটা যদি ফ্লোট দিতাম তাহলে আমি হয়তো লিখতাম যে 0.000, আমি সেটা লিখতাম। ঠিক আছে? সো এটার সিগনিফিকেন্স হচ্ছে এটা। আর না দিলেও কোনো সমস্যা নেই, মানে হচ্ছে যদি এটা কিছু রিটার্ন করে সেটা ইন্টিজার হইতে হবে, না রিটার্ন করলেও সমস্যা নেই। ঠিক আছে? কিন্তু তুমি এখানে দিলা ইন্টিজার, রিটার্ন করলা ফ্লোট কোনো একটা ভ্যালু, এটা হবে না। ঠিক আছে? এটা রং। ওকে, অ্যান্ড রিটার্ন কি জিনিসটাকে আমি পরে আসতেছি, আমি একটা একটা করে আসতেছি। আচ্ছা, আমি এইটুকু লিখলাম। এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বেসিক্যালি ফাংশনের সব কাজ লিখি আমরা। এই যে মেইন আমরা অলরেডি জানি, সেকেন্ড ব্র্যাকেট দেই, সেকেন্ড ব্র্যাকেট এন্ড করি, ভিতরে আমরা সব ফাংশনের যত যত কাজ আছে সব লিখি। সো বেসিক্যালি আমি আবার বলি সিনট্যাক্সটা কি, ফাংশনের নাম, দেন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট এন্ড, তার সামনে ডেটা টাইপ, অ্যান্ড দেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সব কিছু। সো এটা হচ্ছে আমার ফাংশনের একটা সিনট্যাক্স। এখন তোমাকে বলছিলাম আমি, তুমি দেখছিলা যে এখানে কোন একটা অপারেশন পারফর্ম করতেছিল, একটা আউটপুট জেনারেট করছিল, আর আরেকটা জিনিস ছিল। কি জিনিস বলো তো? 3 নাম্বার একটা জিনিস ছিল ফাংশনের। কি স্যার ছিল? ভ্যালু রিটার্ন করা। না না না, ফাংশনের ইয়াতে চলে যাও। কোথায় ফাংশনের ডেফিনেশনে কোন 3টা জিনিস আছে? পারফর্ম অপারেশন, প্রডিউস আউটপুট, আর টেক্স ইন টেক ইট গুড। ইনপুট। তাহলে ইনপুটটা আমি কোথায় দিব? আসলে ইনপুটটা আসলে কোথায় দিব? আমি তো বললাম যে এখানে অপারেশন ধরো পারফর্ম করছে, আমি কমেন্ট করে রাখছি। এখানে আউটপুট প্রডিউস করছে, দুইটা জিনিস হয়ে গেছে। ইনপুটটা আমি দিব কোথায়? ওকে, অপারেশনের আগে এখানে না, না। আমরা ইনপুট দেই যে ফার্স্ট ব্র্যাকেটটা আছে না, ফার্স্ট ব্র্যাকেটটা এইখানে দেখতেছো, ফার্স্ট ব্র্যাকেট এইখানে বেসিক্যালি আমি ইনপুটটা দেই। যতগুলো ইনপুট চাই, আমি 10টা ইনপুট চাইলে 10টা ইনপুট দিব। অ্যারে ইনপুট হিসেবে দিতে পারি, পয়েন্টার ইনপুট হিসেবে দিতে পারি, আমি যা দিতে চাই এটা হচ্ছে এখানে। আমার কথা বুঝছো? এটুকু বুঝতে পারছো? জি স্যার। সো মেইনে তোমার কোশ্চেন হইতে না, মেইনে তো আসলে ব্র্যাকেটের মধ্যে কোনো ইনপুট নাই। হ্যাঁ, মেইনে কোনো ইনপুট নাই, বিকজ আমি ইনপুট কখন দিব? আমি যখন চাই আমার মতো করে কোনো একটা কাজ করুক কেউ, মানে আমি ইনপুট দিব, সেই অনুযায়ী কোনো একটা আউটপুট হচ্ছে আমার বানানো ফাংশন। কিন্তু মেইন তো আমার বানানো ফাংশন না, মেইন তো হচ্ছে বিল্ট ইন ফাংশন, এবং সে কী কাজ করবে সেটাও ডিফাইন করা আছে। সে মেইন কোডটা যেখানে মানে এক্সিকিউট সে করবে আর কি, বেসিক্যালি স্টার্ট হবে মেইন থেকে। সো এটা কিন্তু আমি নিজে বানাই নাই, এটা বিল্ট ইন ফাংশন। সো বিল্ট ইন ফাংশনকে তোমার হাত দেওয়ার কোনো অপশন নাই, তোমার হাত দিতে পারো তুমি যেটা বানাইছো, এই যে এইটা। এখানে আমি ইনপুট দিতে পারি, কিছু একটা আউটপুট আসতে পারে, বুঝতে পারছো? সো আমি যেই ফাংশনটা বানাইছি সেটাকে বলা হয় ইউজার ডিফাইন ফাংশন। আমার লেখা ফাংশন সেটাকে ইউজার ডিফাইন ফাংশন বলা হয়। আর যেটা কম্পাইলারে আগে থেকে করা আছে এগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন। দুই ধরনের ফাংশন আছে, একটা ইউজার ডিফাইন, একটা বিল্ট ইন। আমরা বেসিক্যালি
ইউজার ডিফাইন ফাংশনে হাত দিতে পারি, আমাদের মতো করে চেঞ্জ করতে পারি, কারণ আমি এটা ডিফাইন করে দিচ্ছি। এই মেইন তো আমি ডিফাইন করি নাই, মেইন তো কম্পাইলার আগে থেকে ছিল। এটুকু সবাই বুঝছো? বুঝতে পারছো? জি স্যার। সিম্পল আমি একটা ফাংশন এখন লিখব। সিম্পল ফাংশনটা হচ্ছে এরকম, অ্যাডের একটা ফাংশন, দুইটা সংখ্যা সে ইনপুট হিসাবে নিবে, আমরা দুইটা সংখ্যা ইনপুট হিসাবে নিব, ইন্টিজার এ ইন্টিজার বি, এটা হচ্ছে একটা ফাংশন। আচ্ছা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ যদি প্রশ্ন থাকে প্রশ্ন ডিরেক্ট কিন্তু করার অপশনস আছে, শুধু শুধু সময়টা নষ্ট করো না বসে থেকে, কারণ আমিও কিন্তু দেখো আমার ক্লাস আমি নিচ্ছি, তোমরাও কষ্ট করে বসে আছো। সো যদি কিছু বুঝতে অসুবিধা হয় এখনই ডিরেক্টলি ক্লিয়ার করে ফেলে, তোমার সবসময়ের জন্য তোমার জন্য ইজি হয়ে যাবে জিনিসটা। আমি একটা ফাংশন লিখতেছি, এটাকে কি টাইপের ফাংশন বলবা? বিল্ট ইন ফাংশন? চাঁদ না না, ইউজার ডিফাইন ইউজার ফাংশন। ডিফাইন, বিকজ আমি ডিফাইন করতেছি, মানে করা শেষ করি নাই, আমি জাস্ট ডিফাইন করা শুরু করছি বা ডিক্লেয়ার করলাম বা ডিফাইন করা শুরু করলাম। আচ্ছা আমার এই ফাংশনটার কাজ হচ্ছে কিছুই না, তুমি ইনপুট হিসেবে দুইটা জিনিস এখানে নিবা, আমি বলে দিচ্ছি আমি দুইটা জিনিস নিতে পারি এ বি। আমি জাস্ট কি করব, একটা ভেরিয়েবল নেব সামের মধ্যে এ প্লাস বি করব, যোগফলটা করব যোগফলটা করবো আর যোগফলটা প্রিন্ট করে দেবো, এটাই হচ্ছে আমার কাজ। n কমা সামটা আমি প্রিন্ট করে দিচ্ছি। তো ফাংশনটা কি করতেছে, দুইটা ইনপুট নিচ্ছে এ আর বি, এ আর বির যোগফলটা সামের মধ্যে রাখতেছি, দেন সামটা আমি প্রিন্ট করে দিচ্ছি, দ্যাটস ইট। আমি যদি এখন রান করি কত আউটপুট দেখাবে এ বলতে পারবা? স্যার ইন্টিজারে তো সাম অ্যাড করা হয়নি। ইন্টিজারে বলতে ইন্টিজার কোনটা? ওই যে ইন্ট উপরে, এই ইন্ট, হ্যাঁ এই যে সাম যে একটা ইন্টিজার কিনা এটা তো অ্যাড করা এই যে হয়নি। করছি ইন্ট সাম। ও ইন সাম, তাহলে যেহেতু ভ্যালু নাই সেহেতু এ প্লাস এটা গার্বেজ ভ্যালু। কোড রান হওয়ার কথা না মনে হয় স্যার। তাহলে আমি তিন ধরনের অ্যান্সার বললাম। ওই কি বললা জানি, গার্বেজ শেখ ভ্যালু। না, চাঁদ বলছে গার্বেজ ভ্যালু, একজন বলছে কোড রান হওয়ার কথা না, আর শেখ ওর নাম, তোমার নাম কি? নাফিউজ্জামান কি বললো? স্যার এটা আমি শিওর না, ভেবে বলতেছি। আচ্ছা ঠিক আছে, এটা কি পিন হয়ে গেল নাকি? আচ্ছা রান করি, রান হইল, গার্বেজ ভ্যালু দেখাইলো না, কিছুই আসবে না ভাবছি। ফাংশনই কল করা হয়নি। কারণ আমি জানি না ফাংশন কলও বাদ দাও, তুমি জানো তোমার কোড কোথা থেকে স্টার্ট হয় রিড করা, কোথা থেকে? ইন মেইন থেকে। মেইন থেকে 10 নম্বর লাইনে মেইনে কিছু আছে? নাই। না 11 স্যার, নম্বর লাইনে কিছু আছে? নাই। না। 12 নম্বর লাইনে কিছু আছে? নাই। মানে না। সেকেন্ড ব্র্যাকেট এন্ড আছে, মানে আমার মেইন ফাংশন শেষ, আমার কোড শেষ, আমি কিছুই পাই নাই, আমি তো এটাকে কলই করি নাই কোথাও, বুঝতে পারছো? আমি ডেফিনেশন জি। ডিফাইন করে রেখে দিছি, আমি তো কল করি নাই কোথাও, তাইলে ওই ফাংশনে তো যাবে না, আমার কথা বুঝছো? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এখন আমি কল করতে চাই, মানে ফাংশন ডিফাইন করা এক জিনিস, তোমাকে ফাংশন মেইন থেকে বা অন্য কোনো ফাংশন থেকে অবশ্যই কল করতে হবে ওই ফাংশনে যাওয়ার জন্য, তাহলে আমি ফাংশনে যাবো কেমনে তাকে যদি কলই না করি? সো কল করার জন্য কি করতে হবে, জাস্ট ফাংশনের নামটা লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেট শেষ, ফার্স্ট ব্র্যাকেট এন্ড শেষ, আমি কল করে ফেলছি। এখন কথা হচ্ছে তোমার ম্যাচ করে দেখতে হবে, দেখো ফাংশনের ডেফিনেশনের সাথে আমি এটা একটু ম্যাচ করি, নাম আছে নামের মতো মিলছে, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট আছে, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট আছে মিলছে, এখানে একটা জিনিস হওয়ার কথা ছিল, তুমি কিছু দিছো? না স্যার। কমা দিয়ে এখানে আরেকটা জিনিস হওয়ার কথা ছিল, আমি কিছু দিছি? আর লাস্টে ফার্স্ট ব্র্যাকেট এন্ডটা করে দিছি, মানে আমি দুইটা জিনিস মিসিং আছে আর কি, পাজল ম্যাচ করা দুইটা জিনিস মিসিং আছে, মানে আমি বেসিক্যালি ইনপুট দেই নাই। তা আমি যদি রান করি দেখো একটা এরর দেখাচ্ছে, এররটা কি দেখাচ্ছে একটু দেখি, ভিউতে গিয়ে লগসে গিয়ে দেখো টু ফিউ আর্গুমেন্টস টু ফাংশন, মানে এই আর্গুমেন্ট জিনিসটাকে আমি একটু পরে আসি, মানে এগুলাকে আসলে প্যারামিটার
আর এখানে যেটা আমি পাস করি সেটাকে বলা হয় আর্গুমেন্ট, একটু পরেই স্লাইডে আছে। সো বেসিক্যালি আমি আর্গুমেন্ট দেই নাই, ও বুঝতে যাচ্ছে টু ফিউয়ার আর্গুমেন্টস, বা বা ইদার আমি আর্গুমেন্ট দেই নাই অথবা কম আর্গুমেন্ট দিছি, যেই পরিমাণ প্যারামিটার আছে সেই পরিমাণ আর্গুমেন্ট দেই নাই, সেজন্য সে রান করতেছে না। তাহলে আর্গুমেন্টে দেই, আসো 7 দিলাম 4 দিলাম। এখন কথা হচ্ছে আমি কি 7 লেখার আগে এরকম লিখবো ইন্টিজার 7, কারণ এখানে তো ইন্টিজার আছে, এখানে ইন্ট আছে, আমি ইন্ট মিলাই দিলাম, 4-এর আগেও একটা ইন্ট লিখে দিলাম। এটা আমি কিভাবে লিখবো? একবার তো ডিফাইন করা আছে না। এটা কিন্তু ডেফিনেশন না, ফাংশনের ডেফিনেশন এটাই, ফাংশনের ডেফিনেশন এই জায়গাটা, এখানে তুমি ডিফাইন করবা যে এখানে আমি বলার কারণটাকে আমি বলি, আমি যদি ইন্ট না লিখতাম তাহলে বোঝা যাইতো না এটা আসলে কি টাইপের ভেরিয়েবল, ইন্ট হবে, ফ্লোট হবে, ডাবল হবে, ক্যারেক্টার হবে, না কি হবে, এটা যাতে বুঝতে পারে বা এটা যাতে কম্পাইলার বুঝতে পারে, এই জন্য আমি এখানে ইন্ট দিয়ে দিছি। কিন্তু এইখানে তো তুমি জাস্ট পাস করতেছো ভ্যালুটাকে, এখানে আমি পাস করতেছি, এখানে কোনো ডেফিনেশন দিচ্ছি না, আমি ফাংশনটাকে কল করতেছি এবং কিছু ভ্যালু পাস করতেছি। সো এখানে তোমার কিন্তু এই ডেটা টাইপ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার কথা বুঝছো? আমার কথা বুঝছো? জি স্যার। ফাংশনের ডেফিনেশনের মধ্যে তুমি সব বলে দিবা যে এটা কি টাইপের ডেটা হবে, এটা কি টাইপের ডেটা হবে, ফাংশনটা কি টাইপের হবে, বাট ফাংশন কলের মধ্যে তুমি জাস্ট ফাংশনের নামটা লিখবা এন্ড ভ্যালু যদি পাস করার থাকে তাইলে পাস করবো, নাহলে পাস করার কিছু নেই। আমার কথা বুঝছো? যে কেউ যদি কেউ না বুঝে আমাকে একটু বলবা। ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, জি তাইলে স্যার। তাইলে এখন কি হবে বেসিক্যালি, এখন যেটা হবে তুমি যে 7টা লিখছো, এই 7টা কপি হয়ে এ তে চলে যাবে, এতে 7 আছে। তুমি যে 4টা লিখছো, 4টা কপি হয়ে বি তে চলে যাবে। সো বেসিক্যালি এখন a is equal 7, b is equal 4। বুঝছো? বুঝছো? জি স্যার। ইয়েস স্যার। আমরা জানি যখনই আমরা কোনো ভেরিয়েবল বানাচ্ছি তখনই এটার জন্য একটা র্যান্ডম অ্যাড্রেস জেনারেট হচ্ছে মানে কম্পিউটারে। সো কোনো একটা অ্যাড্রেসে এ আছে, কোনো একটা অ্যাড্রেসে বি আছে, এর ভ্যালু 7, বি এর ভ্যালু 4। 5 নাম্বার লাইনে আমি আরেকটা নতুন ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যেটা হচ্ছে সাম। সো সাম যখন ডিক্লেয়ার করলাম, সামেরও কম্পিউটার মেমোরিতে একটা অ্যাড্রেসের মধ্যে অ্যালোকেটেড আছে। সামের মধ্যে তুমি রাখতেছো হচ্ছে এ প্লাস বি, তাহলে সামের মধ্যে তুমি কত রাখছো? কত রাখছো? কত? a প্লাস b স্যার 11। কত? হ্যাঁ 11। সো নেক্সট 6 নাম্বার লাইনে তুমি জাস্ট হচ্ছে এটাকে প্রিন্ট করে দিচ্ছি, তাহলে আমাকে কত আউটপুট দেখাবে? 11। আচ্ছা, তো দেখি আমাকে 11 দেখাচ্ছে। একইভাবে আমি আরও কয়েকটা লাইন লিখি, 5 4 2 3, আমি 3বার অ্যাড ফাংশনকে কল করছি। সো যখন আমি মেইন থেকে আবার রিড করে একটু শুরু করি, 10 নাম্বার লাইনে কিছু নাই, 11 নাম্বার লাইনে একটা অ্যাড ফাংশন পাইছে। যখনই অ্যাড ফাংশন পেলাম, একটা ফাংশন কল পেলাম, আমার পরের সব লাইন পজ হয়ে যাবে। আমি আগে এই ফাংশনের কাজ শেষ করব, সব কাজে যে 7,4 এর জন্য ফাংশনের কাজ আগে শেষ করব, তারপর পরের লাইন এক্সিকিউট হওয়া শুরু করবে। সো আমি যখন অ্যাড 7,4 পেলাম, বাকি সব লাইন পজ। এটা যদি আমি একটু ইয়েলো মার্ক করতে পারতাম ভালো হতো, মার্ক করার মানে অপশন নাই, এগুলা পজড আছে, ঠিক আছে। আমি 7,4 এর জন্য ফাংশনে চলে যাব, ফাংশনে এ তে আছে 7, বি তে আছে 4, 7 + 4 হচ্ছে 11, সো 11 দেখাচ্ছে। এই যে ফাংশনের কাজ কি শেষ হয়ে গেল না 7 নাম্বার লাইনে এসে? 7,4 এর জন্য শেষ হয়ে গেল না? জি স্যার। তারপর স্যার। এটার কাজ তাহলে শেষ, এখন নিচের লাইন রিজিউম হবে। আবার একটা ফাংশন কল পাইলাম, এর ভ্যালু 5, বি এর ভ্যালু 4। ফাংশন কল যখন পাইলাম তখন হচ্ছে নিচের লাইনগুলো সব এক্সিকিউট করা বন্ধ, আগে এই ফাংশন শেষ হবে, তারপর হচ্ছে পরের লাইন এক্সিকিউট করব। আচ্ছা একটু দাঁড়াও, 1 মিনিট। আচ্ছা, তারপর হচ্ছে পরের লাইন এক্সিকিউট শুরু করব। সো 5,4 এর জন্য আমি চলে গেলাম আবার ফাংশনের মধ্যে, এর ভ্যালু এখন নতুন করে 5, বি এর ভ্যালু 4, তো 5 আর 4 এর যোগফল হবে 9। সাম আমাকে প্রিন্ট করে আউটপুট দেখাবে 9। সো এই যে দেখো 5,4 এর জন্য অ্যাড ফাংশনের কাজ আপাতত শেষ। এখন আবার রিজিউম হবে 13 নাম্বার লাইন থেকে। 13 নাম্বার লাইনে আমি আবার একটা
ফাংশন কল পাইছি, যখন আমি ফাংশন কল পাবো নিচে যত লাইন আছে, আমি এখানে দেখতে পারতেছি যে নিচে লাইন নাই, যদি এখানে 100 লাইন থাকতো 100 লাইন পজ থাকবে, আগে এই ফাংশনের কাজ শেষ হবে, দেন নিচের লাইনগুলো এক্সিকিউট শুরু হবে। সো আমি যখন একটা ফাংশন কল পাইছি, আমি ফাংশনের মধ্যে আবার চলে গেলাম, এ এর জায়গায় এবার নতুন করে ভ্যালু কপি হবে 2, বি এর জায়গায় 3, a প্লাস বি 2 প্লাস 3 হচ্ছে 5, সামের মধ্যে 5 আছে, সো তোমাকে 5 দেখাবে। সো বেসিক্যালি তোমাকে 11, 9, 5 নিচে নিচে দেখাবে। সো এই যে দেখো 11, 9, 5, সবাই কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন আসি অ্যাড ফাংশনটার নাম আমি একটু চেঞ্জ করতে চাই। ফাংশনের নাম আমি দেবো অ্যাড আউটপুট। ফাংশন নাম এটা, ঠিক আছে, এটা তো আর আমার সমস্যা নাই, আমি যে কোনো নামই দিতে পারি ফাংশনের, যেগুলো ভ্যালিড নাম আর কি। আমি ফাংশনের নাম হলো অ্যাড আউটপুট, তাহলে আবার আগের মতো 11 দেখাবে শুধু। আচ্ছা, আমি আরেকটা ফাংশন লিখতে চাই যেটার নাম হবে অ্যাড রিটার্ন। অ্যাড রিটার্ন, এখানেও দুইটা ভেরিয়েবল এ বি। এখন একটু একটা জিনিস খেয়াল করো, এই এ আর এ কিন্তু সেম না। এটা আমি পরে তোমাদের ওই যে লোকাল ভেরিয়েবল গ্লোবাল ভেরিয়েবল যদি কখনো বলি তখন আমি বলবো, দুইটা ডিফারেন্ট। কারণ দুইটা, ফর এক্সাম্পল ধরো এটা একটা গ্রাম, এটা একটা গ্রাম, এটা আরেকটা গ্রাম, দুইটা গ্রাম। দুইটা গ্রামে হ্যাঁ, এটা একটা গ্রাম, এটা আরেকটা গ্রাম, দুইটা গ্রামে বেসিক্যালি ধরো সাকিব নামে কেউ আছে। তো এখন এই গ্রামের সাকিব যে আর এই গ্রামের সাকিব কিন্তু একই মানুষ না। আর এইটা ধরো একটা পুরো পৃথিবীর মধ্যে আমাদের যে নাম করা ক্রিকেটার সাকিব আল হাসান, সেই সাকিব হচ্ছে সে, একে সবাই চিনে পৃথিবীর। কিন্তু এই গ্রামের, এই যে এটা হচ্ছে গ্রামের পরিধি, এই গ্রামের বাইরের সাকিবকে অন্য গ্রামের মানুষও চিনে না, পৃথিবীর মানুষও চিনে না। আবার এই গ্রামের সাকিবকে এই পরিধির মানুষও চিনে না, মানে এই পরিধির বাইরে কেউ চিনে না, পুরো পৃথিবীর কেউ চিনে না, কিন্তু একে সবাই চিনে। সো এই যে এটাকে আমি যেটা ডিক্লেয়ার করছি সেটা হচ্ছে গ্লোবালি ডিক্লেয়ার করছি, গ্লোবাল ভেরিয়েবল। আর এই ভিতরে এগুলা যেগুলা সেগুলোকে বলা হয় লোকাল ভেরিয়েবল। লোকাল কেন? এই যে দেখো এই স্কোপের বাইরে কেউ একে চিনবে না। এই যে স্কোপটা কোনটা, এই যে সেকেন্ড ব্র্যাকেটের এই এরিয়াটা, এই এরিয়ার বাইরে কেউ চিনবে না, ঠিক আছে। সো এ আর বি হচ্ছে লোকাল ভেরিয়েবল। এখানেও এ আর বি হচ্ছে অ্যাড রিটার্ন ফাংশনের লোকাল ভেরিয়েবল, ঠিক আছে। সো দ্যাটস দ্য থিং। আমি সামনে আরও যখন দেখবো তখন আলোচনা করব, ঠিক আছে। সাকিব আছো? সমস্যা নেই, তুমি প্রোগ্রামিং অনেক ভালো করলে তোমাকে প্রোগ্রাম কমিউনিটি চিনবে। প্রোগ্রামিং কমিউনিটির মধ্যে কিন্তু একটা ড্যাফোডিল শুধু না, মানে ওভারঅল একটা প্রোগ্রামিং কমিউনিটি আছে কন্টেস্ট প্রোগ্রামিংয়ের। দেখবা ওখানে যারা নাম করে মানে তাদেরকে কিন্তু সবাই চিনে, আমরাও অনেকজনকেই চিনি। সাস্টে একজন ভাই ছিল, আমি নামগুলো ভুলে যাই, কিন্তু যখন আমি স্টুডেন্ট ছিলাম ওদের নামগুলো খুবই প্রচলিত ছিল। আমরা কিন্তু ওই ভার্সিটিতে পড়ি না, স্টিল আমি তাদের মানে সবাই দেখা যেত ওদের চিনতো, কন্টেস্ট প্রোগ্রামিংয়ে যারা ভালো করে। দেখবা যে যারা গুগলে যাচ্ছে কম বেশি দেখবা তারা সিপির সাথে রিলেটেড, কানেক্টেড কোনো না কোনো ভার্সিটির, বুঝছো? তো তুমি যখন ভালো করবা তোমার নামটাও অন্যান্য ভার্সিটির মানুষ চিনবে। আচ্ছা, তো অ্যাড রিটার্ন, হ্যাঁ আমি এই ফাংশনটা একটু লিখি। এখানে আমি একটা লোকাল ভেরিয়েবল সাম, এই সাম আর ওই সাম কিন্তু সেম না, আবার বলতেছি এই সাম আর এই সাম সেম না। এই সাম হচ্ছে এই ফাংশনের সাম, ঠিক আছে। এখানেও আমি এ প্লাস বি লিখলাম। আমি এখানে প্রিন্ট করতেছি না, আমি জাস্ট রিটার্ন করতেছি, এই জন্য আমি এটার নাম দিয়েছি অ্যাড রিটার্ন। আর যেখানে প্রিন্ট করতেছি সেটার নাম দিয়েছিলাম অ্যাড আউটপুট, ঠিক আছে। দুইটা সেম জিনিস, এখানে আমি জাস্ট 6 নাম্বার লাইন আর 12 নাম্বার লাইন, এই দুইটার মধ্যে ডিফারেন্স, বাকি সব সেম। আমি সেমভাবেই কল করতেছি অ্যাড রিটার্ন 5,5,12। হ্যাঁ এটা হচ্ছে ধরো কোডটা। এখন আমি যদি রান করি, আচ্ছা একটু 1 মিনিট একটু হোল্ড করো, 1 মিনিট আমি আসতেছি। আসসালামু আলাইকুম চাচা। হ্যাঁ চাচা,
আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আর অর্ডার দিচ্ছি না তাহলে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই কোডটা যদি আমি রান করি, হোয়াট উইল বি দ্য আউটপুট? কেউ যদি বলো। 11 আর 17 হবে? স্যার শুধু 11 হবে না? শুধু 11। আচ্ছা, তাহলে তো তোমরা বুঝতে পারতেছো, এটা ভালো লাগলো যে তোমরা বুঝতেছো, কারণ আমি এখনো বলিই নেই কি হচ্ছে। দেখো, তুমি এই ফাংশনটা কল করছো, ফাংশন আমি আমি তোমাকে বলছিলাম যখন একটা ফাংশন কল পাবো নিচের লাইনগুলো সব আগে পজ হয়ে থাকবে, আগে এই ফাংশনটা শেষ হবে পুরোপুরি, তারপর নিচের থেকে এক্সিকিউট শুরু করবে। সো আমি অ্যাড আউটপুট ফাংশন কল পাইছি, আমি অ্যাড আউটপুট ফাংশনের মধ্যে ঢুকে গেছি। ঢুকে গিয়ে দেখতেছি 7 কপি হয়ে এতে চলে যাচ্ছে। সো এতে আছে 7, বিতে আছে 4। সো a প্লাস বি 7 আর 4 হচ্ছে 11, যেটা সামের মধ্যে আছে। প্রিন্ট করতে দেখো, প্রিন্ট এফ একটা স্টেটমেন্ট পাইছি। সো প্রিন্ট এফ মানে কি আমরা সবাই জানি, আউটপুট শো করা। সো আমাকে সামের আউটপুটটা 11 শো করতেছে। আউটপুট আমি 11 দেখতে পারছি। এই লাইনের পরপরই এই ফাংশনের কাজ শেষ। সো এই ফাংশনের এক্সিকিউশন শেষ। নিচের লাইনে আমি চলে গেলাম, নিচের লাইনে দেখছি আরেকটা ফাংশন কল। খুবই ভালো কথা, আমি আরেকটা ফাংশনের মধ্যে চলে যাই। ফাংশনটার নাম হচ্ছে অ্যাড রিটার্ন। অ্যাড রিটার্নে গেলাম। অ্যাড রিটার্নে দেখতেছি দুইটা প্যারামিটার নিতে পারে, এ আর বি। এগুলাকে বলা হয় প্যারামিটার। যেটা পাস করতেছে সেটাকে বলা হয় আর্গুমেন্ট। আমি একটু সামনেই দেখাবো, স্লাইডে আছে। সো 5টা এতে কপি হয়ে যাচ্ছে, 12টা বিতে কপি হয়ে যাচ্ছে। সো এখানে এতে আছে 5, বিতে আছে 12, কপি হয়ে গেছে, ভালো কথা। সামের মধ্যে a প্লাস বি, সো 12 প্লাস 5 হয় 17, সামের মধ্যে 17 আছে। রিটার্ন সাম, রিটার্ন মানেটা কি? সে আমাকে একটা ভ্যালু রিটার্ন করতেছে। আচ্ছা, ধরো তুমি আমাকে 1000 টাকা ব্যাক দিচ্ছ, রিটার্ন করতেছ, তুমি আমাকে দিছো ধরো। আচ্ছা, এটা কি আউটপুটে দেখাবে? মানে আমি কি আউটপুটে দেখানোর মতো কোনো লাইন লিখছি কোথাও যে তুমি আমাকে ব্যাক করছো? না স্যার। অ্যাট দ্য সেম টাইম তুমি আমাকে ব্যাক করছো, আমি ধরো নিলাম না, তুমি হাত দিয়ে দিচ্ছ, আমি না ধরে আমি চলে গেলাম, তুমি ছেড়ে দিছো, ধরো টাকাটা পড়ে গেল। সো ও ব্যাক করতে চাচ্ছে, আমি কি কোথাও নিছি? কেউ কেউ এটাকে স্টোর করতেছে এই নাম্বারটা? না। আমি রিটার্ন করতেছি 17, আমার মেইন ফাংশন 17, এই ফাংশনটা বেসিক্যালি 17 দিচ্ছে, 17 ব্যাক করতেছে। এই 17টা কি আমি কোথাও স্টোর করছি? না স্যার। এটা কোনো পাবো আর? না। তাইলে রিটার্ন যখন করতেছি তখন অবশ্যই সেটা অবশ্যই কোথাও স্টোর করতে হবে। স্টোর করার জন্য আমার কি লাগে? কোথায় আমরা ভ্যালু স্টোর করতে পারি? ভেরিয়েবল। ভেরিয়েবল, এক্স্যাক্টলি। সো একটা ভেরিয়েবল লাগবে, ধরো রেজাল্ট। এ ভেরিয়েবল মানে ও 17 দিচ্ছে, সেইটা আমি রেজাল্টের মধ্যে রেখে দিলাম। এবার আমি চাইলে প্রিন্ট করতে পারবো printf %d, রেজাল্ট। এখন আমাকে স্ক্রিনে প্রথম ফাংশনটা তো এই ফাংশনের মধ্যেই printf ছিল, সো আই হ্যাভ নাথিং টু ডু উইথ দ্যাট, এমনি স্ক্রিনে দেখাচ্ছে। কিন্তু পরের ফাংশনের ডেফিনেশনের মধ্যে কোথাও প্রিন্ট স্টেটমেন্ট ছিল না। যেহেতু প্রিন্ট স্টেটমেন্ট ছিল না, আমার যদি কিছু দেখাইতে হয় আমার আলাদা করে প্রিন্ট স্টেটমেন্ট মেইনে লাগবে। আর প্রিন্ট স্টেটমেন্টের জন্য আমি একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটা স্টোর করে রাখছি, যে ভ্যালুটা সে দিচ্ছিল, দেন আমি প্রিন্ট করে আউটপুট দেখাইছি। এই ছাড়াও তোমার ধরো ইচ্ছা হইলো তুমি আসলে ভেরিয়েবলের মধ্যে রাখতে চাও না, তুমি কি করতে পারো? এই ফাংশন কলিংটাই ডিরেক্ট তুমি এটার মধ্যে দিয়ে দিতে পারো। এটার মানে হচ্ছে এই ফাংশন কল পাওয়ার পরে সে যত রিটার্ন করতেছে, সে মানে ধরো 17 রিটার্ন করছে, আমি 17টা প্রিন্ট করতেছি, মানে এই 17 দিচ্ছে, 17 প্রিন্ট করতেছে। আমরা প্রিন্টএফে কিন্তু এরকম করেই লিখি। ধরো তুমি একটা ভেরিয়েবল লেখো, ইন্টিজার z ইকুয়াল 12, তুমি যখন প্রিন্টএফ লেখো, প্রিন্টএফ %d \n, z, বেসিক্যালি এটার মিনিংটা কি? এটার মিনিং হচ্ছে জেড এর মধ্যে 12 আছে, তুমি 12 প্রিন্ট করতেছো। এই অ্যাড রিটার্নের মধ্যে বেসিক্যালি 17 আছে, কারণ সে 17 রিটার্ন করছে, 17 আছে এটার মধ্যে, এই ফাংশনের মধ্যে 17 আছে, এই 17 তুমি প্রিন্ট করতেছো। আমার কথা বুঝছো? জি স্যার। যদি কেউ না বুঝো, কারণ সবাই বুঝবে না এটা আমি ধরেই নিছি, যদি কেউ না বুঝো অবশ্যই জিজ্ঞেস করতে হবে, নাহলে কিন্তু হবে না। দেখো স্ক্রিনে কিন্তু 17 দেখাচ্ছে, 11 তো দেখাচ্ছেই, সাথে 17 দেখাচ্ছে। এটা যদি না লিখতাম, আমি যদি জাস্ট অ্যাড রিটার্ন ফাংশনটা কল করতাম, দেখতা তোমরা যেটা বললা যে শুধু 11 দেখা, শুধু 11 দেখাবে। এই যে দেখো, কারণ বেসিক্যালি অ্যাড রিটার্নের কোনো প্রিন্ট স্টেটমেন্ট নাই, এবং সে দিচ্ছে সেটা আমি কোথাও স্টোরও করিনি।
আমি চাইলে সে দিচ্ছে ওই লাইনে স্টোর, ওই লাইনে প্রিন্ট করে দিতে পারতাম, একটু আগে যেভাবে লিখলাম যেখানে দিচ্ছে ওই লাইনে প্রিন্ট 17 প্রিন্ট হয়ে গেল স্টোর না থেকে, অথবা আমি কোন একটা ভেরিয়েবল নিয়ে স্টোর করে রাখতে পারতাম, তারপর আমি হচ্ছে যখন দরকার, যখন আমার ইচ্ছা হচ্ছে, বা রেজাল্টকে আরও 5 বাড়ায় দিয়ে, রেজাল্টে যা রিটার্ন করতেছে তার সাথে আরও 5 বাড়ায় দিয়ে, সেটা হচ্ছে আউটপুটে শো করতে পারতাম। তাহলে কত হবে এই কোডের আউটপুট, কত হবে বলো তো? এই কোডের আউটপুট কত হবে কেউ বলো? এগারো। 22 হবে। স্যার 11 আর 22। শুধু 22 কেন, এখানে দেখো এই ফাংশনের মধ্যেই প্রিন্ট স্টেটমেন্ট আছে, সেখানে তো 11 দেখাবে, এটা তো বলতে হবে তোমার। আউটপুট হ্যাঁ, 11 আর বলতে 22 বোঝাচ্ছে দেখাবে। সব স্ক্রিন শো করলে, হ্যাঁ রান করলে কত দেখাবে, 11 দেখাবে। এরপর হ্যাঁ। তুমি আরেকটা ফাংশন কল করে এই রিটার্ন ভ্যালুটা রেজাল্টে রাখছো, রেজাল্টে তাহলে কত আছে 17, 17 প্লাস 5 হচ্ছে 22, 22টা রেজাল্টে রাখছো এবং প্রিন্টে তুমি 22 দেখাচ্ছ, সো 11 মানে 11 থাকবে তোমার। এখন দেখো আউটপুট যখন ট্রেসিং হয়, এটা যখন কোডটা দিছে অনেকে লেখো কীভাবে 11 22, বা লেখো এরকম 11 17 প্লাস 5 ইকুয়াল 22। এইটা কিন্তু আউটপুট ট্রেসিং না। আউটপুট ট্রেসিং বলতে বোঝাচ্ছে তোমার এই কোডটা তুমি এগুলো রাফে লিখবা, তোমার এই কোডটা রান করলে যেভাবে দেখাবে তোমার সেটাই লিখতে হবে খাতার মধ্যে, এরকম লিখতে হবে। কারণ এটা রান করলে তোমাকে 11 আর 22 দেখাবে নিচে নিচে। তো আবার যদি স্ল্যাশের না থাকতো, তোমাকে যেহেতু বলতো ধরো এরকম আছে ব্ল্যাক স্ল্যাশের নাই, একেবারে স্পেসও নাই, তোমাকে কত দেখাবে তোমার এভাবে লিখতে হবে, এটা হচ্ছে আউটপুট। হ্যাঁ, এটা কিন্তু একটু খেয়াল করবে তোমরা, কিন্তু আউটপুট ট্রেসিং তো আসে মিডেও আসে, ফাইনালেও না, মিডে আসছে কিনা আমার খেয়াল নাই, ফাইনালে আসে, ফাইনালে কিন্তু আসে, এবং যেভাবে রান করলে যেটা আউটপুট হবে তোমার কিন্তু সেভাবে দেখাইতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু আসলে মার্ক হয় না। তো আমরা দিয়ে দিই আসলে কিছু পার্শিয়াল মার্ক দিই, কারণ নাহলে তো অনেক কম আসবে নাম্বার। কিন্তু স্টিল যেটা তোমার স্মার্ট অ্যাপ্রোচ, যেটা হচ্ছে হওয়া উচিত, আমি সেটা বলতেছি, যেটা হওয়া উচিত সেটা হচ্ছে তোমার রান করলে যেরকম দেখাবে তুমি একটু খেয়াল করবে যেখানে স্পেস আছে না স্পেস নাই, পাশাপাশি পুরো। আর যদি স্পেস থাকে তাহলে এরকম একটা স্পেস থাকবে, স্পেস থাকলে মাঝখানে স্পেস হবে, যদি স্পেস না থাকে তাহলে পর পর লেখাতে আসবে, যদি ব্যাকস্ল্যাশ এন থাকে তাহলে নিচে নিচে লেখাতে আসবে, যদি স্ল্যাশ টি ব্যাকস্ল্যাশ টি থাকে, ধরো এখানে ব্যাকস্ল্যাশ টি, তার মানে একটু স্পেস আর একটু বেশি হবে, নর্মাল স্পেস হচ্ছে একটু বেশি, দেখো 4টা স্পেস আর কি, একটু দূরে লিখবা তাইলেই হবে, সেটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, কারো কোনো যদি প্রশ্ন থাকে? স্যার আমার একটা কোশ্চেন ছিল যে আপনি তো করে তো কোথাও রিটার্ন 0 লেখা নেই, তবে টার্মিনালে যে রিটার্ন 0 আসছে অটো, রিটার্ন 0 কোথায় আসছে? এই যে প্রসেস রিটার্ন 0। হ্যাঁ, এটা আসলে বেসিক্যালি মানে মেইন ফাংশনের শেষ, ওই যে আমরা যে রিটার্ন 0 লিখি না, মানে মেইন ফাংশন ধরে নেয় বিল্ট ইন ভাবে 0 রিটার্ন করতেছে যদি কিছু রিটার্ন না করো, বুঝছো? জি, ওই জন্য লেখা থাকে, মানে প্রোগ্রাম এই লাইনের শেষে হচ্ছে সেকেন্ড পেজ পাচ্ছ, দেখতেছে প্রোগ্রাম এক্সিকিউশন শেষ, ও ধরে নেবে মেইন ফাংশন 0 রিটার্ন করছে, আচ্ছা। বুঝছো? প্রসেস রিটার্ন 0, প্রসেস মানে ফাংশন, প্রেস এনি কিউ টু কন্টিনিউ, ধর একটা কি প্রেস করলাম কন্টিনিউ হলো, এটাই। এছাড়া আর কিছু যদি বলতে চাও, দেখো আমি আবার একটু সিম্পলি বলি, এই ফাংশনটা একটা ভ্যালু রিটার্ন করতেছে 17, আমার কিন্তু এই ফাংশনের মধ্যে কোনো প্রিন্ট স্টেটমেন্ট লেখা নাই, সো আমি যদি শুধু ফাংশন কল করি, ফাংশনের মতো কাজ ঠিকই করতেছে এবং সে ঠিকই 17 রিটার্ন করতেছে, বাট আমি কিছু দেখতে পারতেছি না, এন্ড আমি ভাববো যে আসলে কি হচ্ছে, কিছুই তো হচ্ছে না। কিন্তু কিন্তু ভুলটা তো আমার, যে আমি কোনো আসলে প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে এটা দেই নাই, কারণ সে কিছু একটা রিটার্ন করতেছে, সে রিটার্ন করতেছে 17 রিটার্ন করতেছে, তার মধ্যে 17 আছে, সে 17 দিয়ে দিতে যাচ্ছে, আমি এটা নিতে যাচ্ছি না, অথবা আমি শো করতে যাচ্ছি না, আমার শো করার জন্য তো প্রিন্ট স্টেটমেন্ট লাগবে। সো আমি যেটা করতে পারি, প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে %d\n লিখে কমা দিয়ে, এখানে তো বেসিক্যালি যে এখানে যে ভ্যালুটা প্রিন্ট করতে চাও সেটা তো এখানে লেখো, তাই না? সেটার নাম। সো আমি বেসিক্যালি প্রিন্ট করতে চাই যে ফাংশনটা যা রিটার্ন করতেছে সেই ভ্যালুটা, সো আমি ফাংশনটাই পুরোপুরি, ফাংশন কলটাই পুরোপুরি এখানে ঢুকাই দিতে পারি, তাইলে ফাংশনটা যা রিটার্ন করতেছে সেটাই তোমাকে দেখাবে। এ রিটার্ন করতেছে 17, তোমাকে 17 দেখাবে। এটা একটা হইতে পারে, সেমিকোলন দেই নেই, এটা একটা হইতে পারে। সেকেন্ডলি যেটা হইতে পারে সেটা হচ্ছে
সেকেন্ডলি যেটা হতে পারে সেটা হচ্ছে তোমার একটা ভেরিয়েবলের মধ্যে তুমি মানে সে যা রিটার্ন করতেছে, ধরো 1000 টাকা রিটার্ন করছে, এটা আমি আমার মানি ব্যাগের মধ্যে রেখে দিলাম, কোনো একটা জায়গার মধ্যে রেখে দিতে হবে যাতে পরে তুমি শো করতে পারো। সো একটা ভেরিয়েবল নিয়ে নিবা রেজাল্ট, যেখানে তুমি স্টোর করে রাখবা, তারপর তোমার ইচ্ছা মতো তুমি প্রিন্ট করতে পারবা। এখন কথা হচ্ছে অনেকে বলবা তাহলে অ্যাড আউটপুট এগুলো লাগলো না কেন? কারণ অ্যাড আউটপুটের মধ্যে ভিতরে প্রিন্ট স্টেটমেন্ট আছে, তুমি অটোমেটিক প্রিন্টটা দেখতে পারতেছো, কিন্তু অ্যাড রিটার্ন এই ফাংশনের মধ্যে কোনো প্রিন্ট স্টেটমেন্ট নাই যেটা তুমি দেখতে পারবা, বুঝছো? এটার পরেও কিন্তু রিটার্ন থাকতে পারতো, রিটার্ন সাম, ধরো প্রিন্ট করলাম পরে আবার সামও রিটার্ন করে দিলাম, এ কিন্তু রিটার্ন সাম করতেছে, মানে 11 রিটার্ন করতেছে, এখন অ্যাড আউটপুটটা 11 রিটার্ন করতেছে, বাট আমি কোথাও হোল্ড মানে কোথাও স্টোর করতেছি না 11টা, আমি প্রিন্ট করে দিচ্ছি শেষ, আমার আর কিছু ইচ্ছা নাই করার। তো এটাও কিন্তু সমস্যা না, রিটার্ন করতেই পারে, কিন্তু আমার কথা হচ্ছে আমি প্রিন্ট করতে চাই নাকি না, বা এটা নিয়ে পরবর্তীতে কোনো কাজ করতে চাই নাকি না। যদি কাজ করতে চাই তাহলে আমার অবশ্যই এই ভ্যালুটা কোথাও থেকে স্টোর করতে হবে। ধর আমার ইচ্ছা হচ্ছে পরবর্তীতে যা রিটার্ন করতেছে সাম 11 সেটাকে 5 গুণ করে শো করব, তাহলে তো আমার অবশ্যই স্টোর করতে হবে। সো স্টোর করার জন্য আমি ধরো রেজাল্ট সরি একটা ভেরিয়েবল নিলাম স্টোর, আমি জাস্ট ও যা রিটার্ন করতেছিল আমি জাস্ট প্রিন্ট করে দেব 5 গুণ। তাহলে কি লিখবো বলো তো? %d\n কি লিখবো? যে যারা বুঝতেছে তারা একটু বলো কি লিখবা। 5 গুণ, এই যে 11 যা রিটার্ন করতেছে 11 সেটার সাথে 5 গুণ করে আমি প্রিন্ট করতে চাই, আমি কি লিখবো? কি লিখবো? 4 into 5 4 into 5, তাহলে কত আউটপুট দেখাবে এই কোডটা? আচ্ছা store into 5 ও স্টোর ইনটু 5, এক্স্যাক্টলি, হ্যাঁ স্টোর ইনটু 5, মানে স্টোরের মধ্যে রেখে দিছো স্টোর ইনটু 5, ঠিক আছে। তাহলে আমাকে এই কোডটার আউটপুট কি হবে? শেখ নাফিউজ্জামান একটু বলবা কি তুমি কি আউটপুট হবে? এটার একটু ভেঙে ভেঙে output- করো। ফার্স্ট এই ফাংশনে আসলাম, এই লাইনে আসলাম, এই লাইনে একটা ফাংশন কল পাইছি, ফাংশন কল পাওয়ার সাথে সাথে আমি আর চোখ বন্ধ করে ফাংশনের ভেতর ঢুকে যাব, আর কিছু না, আমি ফাংশনে চলে গেলাম। কারণ এরকম বড় বড় করি তোমার কিন্তু আউটপুট ট্রেসিং আসতে পারে পরীক্ষায়। তুমি চোখ বন্ধ করে ফাংশনের মধ্যে চলে গেলাম, এর মধ্যে 7 আছে, তুমি পাশাপাশি লিখে রাখবা বা খাতার মধ্যে কোনো একটা সাইড লিখে রাখবে, এর মধ্যে 7, বি এর মধ্যে 4। ফার্স্টেরটা তো তাইলে আমার 11 আউটপুট করছে, তাইলে হ্যাঁ সেকেন্ড হবে আউটপুট 11 করতেছে, এটাই আমি 7 + 4 11 হয়, প্রিন্ট স্টেটমেন্ট পাইছি মানে 11 দেখাবেই। তারপর রিটার্ন করে দিচ্ছে সাম, মানে এই ফাংশনটা সাম বা 11 রিটার্ন করে দিচ্ছে। এই সামটা তুমি কোথায় রাখছো? স্টোরে রাখছি, সো স্টোরের মধ্যে আছে এখন আমার স্টোর গুণ 5 11। আচ্ছা, এরপর 55 আউটপুট লাইন হবে। বাই লাইন নাফিউজ্জামান, লাইন বাই লাইন, এরপর আমি জি 20 নম্বর লাইনে চলে যাব। অ্যাড রিটার্ন ফাংশন কল পাইছি, আমি চোখ বন্ধ করে অ্যাড রিটার্নের মধ্যে ঢুকে গেলাম। জি এর মধ্যে আছে 5, বি এর মধ্যে আছে 12, সাম হচ্ছে a + b মানে 17, রিটার্ন জি করতেছি সাম রিটার্ন যেটা করতেছি সেটা আমি কোথায় রাখছি? রেজাল্টে রেজাল্ট। তাহলে রেজাল্টের মধ্যে আছে 17, কিন্তু আমি কোথাও এটা শো করি নাই, সো আমার আউটপুটে কিন্তু আসবে না। নেক্সট না লাইনে আমি দেখতেছি স্টোর ইনটু 5, একটা কিন্তু দেখলাম স্টোর 11 ছিল, তার সাথে 5 গুণ হ্যাঁ করে 55, সো 11 আর 55 55 হচ্ছে আমার আউটপুট, বুঝতে পারছো? জি, সো এটাই। যেহেতু আমার ওই রেজাল্ট লেখা নেই এই জন্য হচ্ছে আমি হুম রেজাল্টের সাথে গুণ হুম করিনি। হুম। আচ্ছা ধরো আমি স্টোর না করে আমি যেটা করলাম, এটা যদি বুঝো তাহলে বুঝবো যে তোমরা বুঝছো। আউটপুট 7,4 5 এবার বলো তো এটা আউটপুট কি হবে? এবার কি 11 আর 55 হবে? একটু ভেবে চিন্তে আসতে ধীরে, দরকার হলে 5 মিনিট সময় নাও, তাও একটু ভেবে চিন্তে ভেঙে ভেঙে, যদি খাতা থাকে খাতায় ভেঙে ভেঙে একটু করে দেখো এটার আউটপুট কি হবে। যেহেতু স্যার আবারও সেই 55 আউটপুট হবে না, যেহেতু 7 4 ছিল। আচ্ছা ঠিক, মানে তোমার আউটপুটটা বলো খালি, রেজাল্টটা কি, তোমার রেজাল্টে কি হবে সেটা বলো একটু আমাকে। তোমার কি মনে হচ্ছে 11 তারপর 55? 55 আচ্ছা, আরো কয়েকজনের কাছে আমি শুনতে চাই। রাইয়ান আছো? রাইয়ান, সাকিব,
সি সেকশনে কেউ আসো? নাইম। স্যার 11 আর 55 হওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, 11:55 একটা অ্যান্সার পেলাম। সি সেকশনে কেউ আসো নাকি সবাই বি? স্যার 11 আর 55 হওয়ারই তো কথা বলছি। স্যার কোডটা একটু আরেকবার দেখা যাবে? হ্যাঁ কোডটা অবশ্যই দেখা আরেকটু একটু যাবে। দেখ। সুমিত। স্যার 11 আর 55 মনে হচ্ছে। তোমরা কোড দেখতে পারতেছো? হ্যাঁ জি স্যার। জি স্যার। স্যার 11 হবে তো, যেহেতু আমার এই যে আচ্ছা, হ্যাঁ এই যে নাফিউজ্জামান না নাকি? জি আগে স্যার পরে একবার 11 হ্যাঁ দাবির দেখো নাম বলতে পারেন স্যার। 11:55 এটাই হবে আউটপুট। কেন আমি একটু দেখাই, তোমরা একটু শুনো মনোযোগ দিয়ে। জি আমি স্যার 18 নম্বর লাইনে যাই, একটা ফাংশন কল পাইছি অ্যাড আউটপুট, যেখানে 7 আর 4 পাস করতেছে আর্গুমেন্ট হিসাবে। অ্যাড আউটপুটে চলে যাই। অ্যাড আউটপুট ফাংশনের এ তে আছে প্রথম প্রথম আর্গুমেন্ট যেটা 7, সেটা এ তে কপি হবে, এ তে 7 আছে। সেকেন্ড আর্গুমেন্ট যে 4 সেটা বি তে কপি হবে, বি তে 4 আছে। আমি ফাংশনের ভিতর ঢুকে গেছি। ফাংশনের ভিতর ঢুকে যাওয়া মানে এর পরের লাইনগুলো সব এখন পজড। আমি আগে ফাংশনের কাজ শেষ করব, তারপর গিয়ে পরের লাইনে যাব। সো ফাংশনের ভিতরে একটা ভেরিয়েবল 5 নম্বর লাইনে ডিক্লেয়ার করা আছে সাম, যেখানে a প্লাস বি রাখছো। তাহলে সামের মধ্যে বেসিক্যালি আছে হচ্ছে 11। এরপরের লাইনে তুমি প্রিন্ট স্টেটমেন্ট পেয়ে গেছো। প্রিন্ট স্টেটমেন্ট মানে স্ক্রিনে অবশ্যই দেখাবে, যখন আমি পেয়ে গেছি। সো প্রিন্ট স্টেটমেন্ট পাইছি, 11 আছে, 11 আমাকে স্ক্রিনে দেখাইলো, ভালো কথা। তারপরে আরেকটা লাইন এখনো ফাংশনে বাকি আছে, সেটা হচ্ছে রিটার্ন সাম। সো সে রিটার্ন কত করতেছে, সামের ভ্যালু কত, রিটার্নিং হোয়াট, 11 এক্স্যাক্টলি। সে 11 রিটার্ন করতেছে। এই 11 ভ্যালুটা তুমি কোথায়, এই যে এই ফাংশনটা 11 রিটার্ন করতেছে, সেটা কোথায় রাখলাম, স্টোরের মধ্যে রাখলাম। সো স্টোরে 11 আছে। কাজ শেষ, আমার ফাংশনের কাজ শেষ, যেহেতু পরের লাইন থেকে রিজিউম হচ্ছে, আবার পজটা যেটা ছিল রিজিউম হচ্ছে। পরে 19 নম্বর লাইনে কিছু নাই। 20 নম্বর লাইনে আমি আবার একটা ফাংশন কল পাইলাম, যেটা হচ্ছে অ্যাড রিটার্ন। আর্গুমেন্ট হিসেবে আমি 5 আর 12 পাঠিয়ে দিছি। সো এর মধ্যে আছে 5, বি এর মধ্যে আছে 12। সাম নামে একটা ভেরিয়েবল আছে, যেখানে a প্লাস বি বা প্লাস 5 প্লাস 12 যেটা হচ্ছে 17 সামের মধ্যে রাখতেছি। এবং 17 তুমি রিটার্ন করতেছো, মানে সাম রিটার্ন করতে মানে 17 রিটার্নিং 17, এই ফাংশনটা 17 রিটার্ন করতেছি। 17টা আমি কোথায় রাখছি, কোন জায়গায় রেখেছি, কোন ভেরিয়েবলের মধ্যে রেখেছি, রেজাল্টের তো মধ্যে। রেজাল্টের মধ্যে 17 আছে। নেক্সট লাইনে আমি একটা প্রিন্ট স্টেটমেন্ট পাচ্ছি, যেটা এইখানে কোনো একটা ভ্যালু নিয়ে কাজ করতেছে। এখানে কোনো একটা ভ্যালু যেটাই দেখ না কেন এই জিনিসটা সেটা প্রিন্ট করবে। তার আগে তুমি দেখো একটা ফাংশন কল তুমি পাইছো, তুমি কি ফাংশন কলটা দেখছো? এটা একটা ফাংশন কল না? জি স্যার। আমি কিন্তু শুধু 11 প্রিন্ট, এখন পর্যন্ত শুধু 11 প্রিন্টেড অবস্থায় আমার আছে। আমি একটা ফাংশন কল যখন পেলাম, আমি সব কিছু স্টপ করে দিয়ে আগে ফাংশন কলের মধ্যে ঢুকে যাব। সো আমি ফাংশনের মধ্যে ঢুকে গেলাম, এর মধ্যে আছে 7, এর মধ্যে আছে 4, কপি হইলো 7, কপি হলো এতে, 4 কপি হলো বিতে, একটা ভেরিয়েবল আছে সাম, যেখানে 7 প্লাস 4 11 সামের মধ্যে আবার পেলাম নতুন করে। আমি এই যে প্রিন্ট স্টেটমেন্ট পাইলাম, কত প্রিন্ট হচ্ছে, 11। সো আমাকে সেকেন্ড লাইনে 11 দেখাবে। এরপর গিয়ে আমি সামটা রিটার্ন করতেছে, যেটা রিটার্ন করতেছে 11, মানে বেসিক্যালি এই জিনিসটা আমাকে 11 দিচ্ছে। এখন রিটার্ন করতেছি যেহেতু, তার সাথে 5 গুণ হয়ে আমি পাচ্ছি 55, সেটা আমি প্রিন্ট করতেছি। আমার কথা বুঝছো? জি স্যার। সেই জন্য আমাকে দেখাবে আমার অনুযায়ী, অ্যাকর্ডিং টু মি, ভুল হইতে পারে, আমরা দেখি রান করে। অ্যাকর্ডিং টু দেখো 11 দেখাচ্ছে। সো এটাই হচ্ছে ট্রিক্স। কিন্তু দেখো ফাংশন কল যখন পাইছি, আমি সব কিছু বন্ধ করে আগে ফাংশনে ঢুকে যাব, আগে সব কাজ শেষ হবে, তারপর এখানে যে কি রিটার্ন করতেছে সেই অনুযায়ী আমি গুণ করব। ধরো রিটার্ন সাম না দিয়ে তুমি রিটার্ন 0, তাহলে আউটপুট কত দিবে বলতে পারবা? রিটার্ন 0, হোয়াট উইল বি দ্য আউটপুট? আমি রিটার্ন সাম করলাম না, রিটার্ন 0 করলাম, কত হবে আউটপুট? স্যার 11-11-0। এক্স্যাক্টলি 11-11-0, 11-11-0 এটাই। তো আশা করি তোমরা, আমি অনেক ভেঙ্গে ভেঙ্গে দেখাইলাম আসলে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি একটু স্লাইডে একটু দেখাই এখন। স্লাইডে খুবই সুন্দর করে, আমি এটা আমার নিজের বানানো স্লাইড, এবং খুবই সুন্দর করে দেওয়া আছে, যাতে তুমি সব কিছু দেখো মার্ক করে করে দেওয়া আছে, যাতে সব কিছু তুমি বুঝতে পারো যে কোনটা কি আসলে।
ফাংশনের সিনট্যাক্স আমি অলরেডি বলছি, ফাংশনের নাম থাকবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তুমি ইনপুটগুলো দিবা, কমা কমা দিয়ে যতগুলো ইনপুট থাকবে, একটা থাকলে একটা, না থাকলে কিছুই দিবা না, খালি ফার্স্ট ব্র্যাকেট থাকবে, নাম থাকবে না। যেমন মেইনের মধ্যে আমরা কোনো ইনপুট দিই না, সো মেইনে ফার্স্ট ব্র্যাকেট জাস্ট থাকে। ফাংশন নামের সামনে রিটার্ন টাইপ থাকবে যে ইন্টিজার, যেহেতু সে ইন্টিজার টাইপের কোনো একটা ভ্যালু রিটার্ন করতে যাচ্ছে। যদি ফ্লোট থাকে ফ্লোট, এরকম আর কি যেগুলো আছে। স্যার আগের ওই যে কোডটা একটু দেখা যাবে স্যার? হ্যাঁ অবশ্যই দেখা যাবে। স্যার আমরা যে এখানে যে রিটার্ন জিরো দিয়েছিলাম উপরে, হুম তাহলে ওইটা বলো। উপরে যে রিটার্ন জিরোটা দেওয়া, হুম। ওইটা কি আর ও প্রিন্ট করবে? ও জাস্ট ওই রেগুলার রিটার্ন জিরোর মতো কাজ করবে না, এই যে ফাংশন শেষে যেমন? আচ্ছা, তুমি রিটার্ন জিরোকে, মানে আমরা রিটার্ন জিরো দেখতে দেখতে এত অভ্যস্ত যে আমরা রিটার্ন জিরোকে অনেক সিগনিফিকেন্স দেই, যে রিটার্ন জিরো নর্মালি কিভাবে কাজ করে, কি কাজ করে না করে। তুমি নর্মালি চিন্তা করো, আমি রিটার্ন সাম লিখছিলাম না, তখন সে জি সাম দিছে, যখন হ্যাঁ তুমি রিটার্ন জিরো লিখছো সে জিরো দিচ্ছে তোমাকে, দ্যাটস ইট, হুম আর কিছু না, এটা সিগনিফিকেন্স কিছুই না। রিটার্ন 1 দিলে 1 দিবে, তুমি যদি 1 দিতে আউটপুট তো 11 11 1, সরি 11 11 5, 5 গুণ করতেছো না, হ্যাঁ এই 5 1 গুণ দিছে 5 করতে। গুণ, সো 11 11 5, ঠিক আছে। তুমি যদি রিটার্ন 100 দিতা, 11 11 500 দেখাইতো, এটাই, এটা ছাড়া কিছুই না এটা সিগনিফিকেন্স। আমরা আচ্ছা মেইনের স্যার, মধ্যে জিরো দেখতে দেখতে আমরা ভাবি যে জিরো মানে অনেক কিছু, কিছুই না, সে জিরো আচ্ছা দিচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা জি স্যার, এটাই। ওকে স্যার। আচ্ছা, সো আবার একটু চলে আসি ফাংশন ডিক্লারেশন কিভাবে আচ্ছা এটা আমি একটু বলি নাই। যেমন ধরো এখনকার কম্পাইলারগুলো অনেক স্মার্ট কম্পাইলার হচ্ছে দিন দিন, কিন্তু আগে, এখন এটা কাজ করে আমি যতদূর দেখছি কাজ করে। আগে যেটা হইতো, ধরো তুমি ফাংশন দুইটাকে, আমি একটা কিন্তু মেইনের উপরে লিখছি, ফাংশন দুইটাকে মেইনের উপরে লিখছিলাম, এখন আমি মেইনের নিচে নিয়ে গেছি। তো এখন যখন মেইনের ভিতরে ফাংশন কল পাচ্ছ, আগের কম্পাইলারগুলো যে নিচে এই নামে কোনো ফাংশন আছে কিনা তারা দেখতে পারতো না। মানে আমার যদি কোনো ফাংশন থাকে সেটাকে অবশ্যই মেইনের উপরে দেওয়া লাগতো, ডেফিনেশনটা যদি নিচে দেই তাহলে সে হচ্ছে দেখতে পারতো না, মানে পাইতো না, খুঁজে পাইতো না যে এই নামে কেউ আসে নাকি সে জানে না, নিচে সে দেখবে না, তো সেটা এরর দেখাইতো। কিন্তু এখনকার মডার্ন কম্পাইলারগুলো এটা সমস্যা হয় না, বাট স্টিল ট্রেডিশনাল অ্যাপ্রোচ হচ্ছে যখন তুমি নিচে ফাংশন কল করবা, হইতেই পারে মেইনের নিচে যাবে, তখন ফাংশনের এই পার্টটাকে বলা হয় প্রোটোটাইপ। এই প্রোটোটাইপটা মেইনের উপরে তোমার বলে দিতে হবে যে এই নামে একটা ফাংশন আছে, এই যে এই পার্টটাকে বলা হয় প্রোটোটাইপ, এই প্রোটোটাইপটা তোমার মেইনের উপরে বলে দিতে হবে যে এই নামে কোনো একটা ফাংশন নিচে কোথাও আছে, তুমি খুঁজে বের করো। যদি না দিয়ে দেয় তাহলে হচ্ছে পাইতো না। এটা হচ্ছে ট্রেডিশনাল অ্যাপ্রোচ, তো তোমরাও করতে পারো, ঠিক আছে। আমি এখন আসলে তুমি যদি, এটা হচ্ছে 20.03, তুমি 12.13 কোন একটা মানে কোড ব্লকসে কোনো একটা যখন ভার্সন ইনস্টল যদি করতে পারো, দেখবা যে এটা কাজ মানে যদি আমি প্রোটোটাইপ না বলে দেই তাহলে কিন্তু কাজ করবে না, দেখবা এরর দেখাবে যে ফাংশনের ডিক্লারেশন নাই বা সামথিং দেখাবে আর কি। সো এটা হচ্ছে গুড অ্যাপ্রোচ, কারণ তুমি অনলাইনে ধরো কোড করতেছো কোনো একটা প্ল্যাটফর্মে বা কোনো একটা জায়গাতে, ওখানে এখন কোন কম্পাইলার তুমি তো জানো না, তুমি সাবমিট দিয়ে দিলা, দেখালো রং অ্যান্সার দেখাচ্ছে, তো তুমি রং শুধু শুধু খাওয়া কেন? গুড অ্যাপ্রোচ হচ্ছে তুমি প্রোটোটাইপটা যদি ফাংশনের নিচে, মেইনের নিচে ফাংশনের ডিক্লারেশন বা ডেফিনেশনটা থাকে, ফাংশনের ডেফিনেশনটা থাকে, তাহলে তুমি ফাংশন ডিক্লেয়ার করার জন্য প্রোটোটাইপটা মেইনের উপর একবার দিয়ে দিবে, এই যে এই পার্টটাকে বলা হয় প্রোটোটাইপ, ঠিক আছে। ওকে, যেমন এই যে দেখো এখানে মেইন একটা ফাংশন লিখছো ক্যারেক্টার নিয়ে, ফাংশনের ডেফিনেশনটা মেইনের নিচে দেওয়া আছে, সো ফাংশনের যে প্রোটোটাইপটা সেটা আমি মেইনের উপরে দিয়ে দিচ্ছি। ওকে, ফাংশন ডেফিনেশন কাকে বলে অলরেডি আমরা বুঝে গেছি। এই যে জিনিসটা তখন যেটা দেখলাম, এগুলো হচ্ছে একটা ব্লক থাকবে, সেকেন্ড ব্র্যাকেট একটা ব্লক যেখানে নির্দিষ্ট কিছু কাজ করবে, এটা হচ্ছে ফাংশনের ডেফিনেশন। মানে ফাংশনের ডেফিনেশন বলতে বোঝা যাচ্ছে ফাংশনটা কি কাজ করবে সেটা আমি ডিফাইন করে দিচ্ছি। সো বেসিক্যালি কি কাজ করবে, দুইটা সংখ্যার যোগফল বের করে তোমাকে রিটার্ন করবে, সো আমি ডেফিনেশনটা বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখানে আমি এইখান থেকে নেক্সট কয়েকটা স্লাইডে আমি দেখাইছি একটা ফাংশন কিভাবে লাইন বাই লাইন এক্সিকিউট হয়। যে আমি একটু বলছিলাম না ইয়েলো কালার থাকলে আমার জন্য ভালো হইতো, বা এই কালার থাকলে আমি একটু দেখে দিতাম পজ হচ্ছে। সো এখানে এই স্লাইডে তুমি দেখতে পারবা মেইন থেকে আমাদের কোড শুরু হয়, পরের লাইনে আমি দেখলাম যে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, এম আর এন, এম এর ভ্যালু 10 সেট করছি, এন এর ভ্যালু 20। যখন আমি একটা ফাংশন কল পাইছি, এই যে রেড মার্ক হয়ে গেছে, মানে এটা পজড, নিচে সব কিছু পজড, আগে ফাংশনের কাজ শেষ হবে, তারপর আমরা নিচের লাইন মানে পরের লাইন এক্সিকিউট করা শুরু করব। সো ফাংশনের লাইনে চলে গেলাম, চলে গিয়ে এ আর বি নামে দুইটা নতুন ভেরিয়েবল তৈরি হয়েছে, এর মধ্যে যে এম এর ভ্যালুটা কপি হয়েছে 10, কারণ এম পাস করছো, এমটা কপি হয়েছে এতে 10, এন কপি হয়েছে বিতে
20 পরের লাইনে রিটার্ন a প্লাস বি, মানে সে দুইটা সংখ্যার যোগফল যেটা হচ্ছে 30 রিটার্ন করতেছে। বেসিক্যালি 30 রিটার্ন করতেছে, আমি একটু কোডে দেখাইতে পারতেছিলাম না, মানে এই জায়গাটা 30 হয়ে গেছে, দেখো আগের স্লাইড মানে সে 30 দিচ্ছে। এই 30টা আমি কোনো একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করছি, দেন আমি জাস্ট প্রিন্ট করছি, 30 প্রিন্ট করে দেখাচ্ছি। এটাই এতক্ষণ ধরে আমি বারবার তোমাদের ওই যে আর্গুমেন্ট আর প্যারামিটারের কথা বলতেছিলাম। সো দুইটা মানে 80-90% টাইমে একই জিনিসই মানুষ আর কি একই জিনিস হিসাবেই রিপ্রেজেন্ট করে। কমন প্র্যাকটিস হচ্ছে একই জিনিস, সবাই প্যারামিটারই বলে সবগুলোকে, কিন্তু মানে থিওরিটিক্যাল ডেফিনেশনের মধ্যে একটু ডিফারেন্স আছে আর্গুমেন্ট আর প্যারামিটারের মধ্যে। প্যারামিটার হচ্ছে আমরা ফাংশনের ডেফিনেশনে, এই যে ফাংশনের ডেফিনেশনে যে ফর্মালি যেটা ডিফাইন করে দিই যে এ আর বি, এগুলাকে বলা হয় প্যারামিটার বা ফর্মাল প্যারামিটার। আর ফাংশনের কলের মধ্যে আমরা যেটা পাস করি এম আর এন, অ্যাকচুয়ালি যেটা পাস করতেছি 10 আর 20, এটাকে বলা হয় আর্গুমেন্ট বা অ্যাকচুয়াল প্যারামিটার। একটা হচ্ছে ফর্মাল প্যারামিটার, দেখো ফর্মাল এটা বলতে পারো তুমি একটা ফর্মাল ডেফিনেশন ফাংশনের। সো ফর্মাল ডেফিনেশনে তুমি যেটা লিখতেছো এ আর বি, সেটা হচ্ছে প্যারামিটার বা ফর্মাল প্যারামিটার। আর ফাংশনের কলে তুমি অ্যাকচুয়ালি যাকে পাস করতেছো, আমি তো অ্যাকচুয়ালি 10 পাঠাচ্ছি, অ্যাকচুয়ালি 20 পাঠাচ্ছি, এগুলোকে বলা হয় বা এম আর এন পাঠাচ্ছি, অ্যাকচুয়ালি এম আর এনকে বলা হয় আর্গুমেন্ট বা অ্যাকচুয়াল প্যারামিটার। ঠিক আছে, সো এটা এই স্লাইডের মধ্যে দেওয়া আছে, দেখবে প্যারামিটার ইজ আ ভেরিয়েবল ইন দ্য ডিক্লারেশন অ্যান্ড ডেফিনেশন অফ ফাংশন। একটা ফাংশনের ডেফিনেশনের মধ্যে দেওয়া থাকে প্যারামিটার, আর আর্গুমেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি তুমি যে ভ্যালুটাকে পাস করতেছো ফাংশন কলে, সেটা হচ্ছে এখানে মার্ক করে আমি দিছি, এটা হচ্ছে প্যারামিটার বা ফর্মাল প্যারামিটার। এই এম আর এন হচ্ছে আর্গুমেন্ট বা অ্যাকচুয়াল প্যারামিটার। ঠিক আছে, অলরেডি তোমরা এটা জানো, এমটা কপি হবে এ তে, এন কপি হবে বি তে, অলরেডি বলে ফেলছি। ওকে, কল বাই ভ্যালু কল বাই রেফারেন্সটা আমি আসলে নেক্সট দিন একটু দেখাইতে চাচ্ছি, এখন আর না, কারণ একদিন অনেক বেশি দেখাইলে তোমরা অনেক কিছু হয়তো আসলে ভালো মতো বুঝবা না। এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। ওই যে পয়েন্টার, ফার্স্টেই আজকে আমি নামটা ভুলে গেছি, কিন্তু জানি একটু বলতেছে না পয়েন্টার ফাংশন কিভাবে, মানে দুইটা একই রকম মনে হচ্ছে বা এরকম। এই যে পয়েন্টারের কাজটা কি, এটা এখানে আরো ভালো মতো বুঝতে পারবা যে পয়েন্টারের আসলে ইম্পর্টেন্সটা কি। ওই যে একটাকে বলতেছিলাম যে লোকাল ভেরিয়েবল একই নামে, দেখো এক্স আর ওয়াই এখানেও আছে, এক্স আর ওয়াই এখানেও আছে, একই নামে যখন তুমি চেঞ্জ করতেছো তখন কিন্তু আসলে আচ্ছা এই কোডটার আউটপুট কি হবে কেউ বলতে পারবা? এখানে যে কোডটা দেওয়া আছে একটু দেখো তো। আমি জাস্ট এই আউটপুটটুকুই আজকে মানে এই পর্যন্তই আজকে পড়াবো। এটা ডেসক্রিপশন আমি বলবো না, বাট জাস্ট একটা ইন্টারেস্ট গ্রো করার জন্য এটা আউটপুটটা কি হবে বলতে পারবা কেউ? স্যার 10 আর 20 হবে। অন্য কেউ? স্যার 10 আর 20। কারো কাছে 20 আর 10 মনে হচ্ছে না? দেখো আমি একটা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, x এর ভ্যালু 10 y এর ভ্যালু 20। এটা ফাংশনের মধ্যে x আর y পাস করতেছি, মানে এই ফাংশনের মধ্যে 10 আর 20 পাস করতেছি। এই 10টা কপি হয়ে এই 10 x এর মধ্যে চলে গেল, এখানে 10 আছে। 20টা কপি হয়ে y এর মধ্যে চলে গেল, এখানে 20 আছে। সো x এ 10 y এ 20। আমি ফাংশনের মধ্যে জাস্ট কি করলাম, x কে 20 বানায় দিলাম, y কে 10 বানায় দিলাম। ফাংশনের কাজ শেষ, নিচের লাইন শুরু। তাহলে x প্রিন্ট করতেছি, y প্রিন্ট করতেছি। তাহলে x এখানে 20 হয়ে গেল, y 10 হয়ে গেল। এখানে 20 আর 10 হওয়া উচিত, মানে কারো কি মনে হচ্ছে নাকি? যাদের মনে হচ্ছে তারা একটু বলো, অন্যরা কথা বইলো না, মানে অন্যরা বইলো না, কারণ আমি বুঝছি তোমরা কি বুঝতে যাচ্ছ, বাকিদের কথা আমি বুঝতে পারছি। আচ্ছা আমি ব্যাক করতে পারতেছি, হ্যাঁ বলো তো কারো কি মনে হচ্ছে কিনা? কই গেল, আমি এটা একটু কপি করে নিয়ে যাই কোড ব্লকসে যাই। হ্যাঁ, কারো কি মনে হচ্ছে মানে x এখানে 20 দেখাবে, y 10 দেখাবে? কেউ কি মনে করতেছো? এটা কিন্তু স্বাভাবিক, মনে করাটা স্বাভাবিক, কারণ আমি x আর y চেঞ্জ করে ফেলছি। এখানে x 20 বানাইছে, y 10 বানাইছে, তাহলে আউটপুট 20 আর 10ই তো হওয়া উচিত। কারো কি 20 আর 10 মনে হচ্ছে? না স্যার, কারোই মনে হচ্ছে না, তো খুবই ভালো। আচ্ছা দেখো তোমরা দুইজন রাইয়ান আর নাফিউজ্জামান যারা বলছো 10 আর 20 10 আর 20 আউটপুট, আমি দেখো 20 আর 10 চেঞ্জ করার পরেও 20 আর 10 আউটপুট দেখাইলো না। এটার কারণটা কি, এটা আমরা নেক্সট দিন ক্লাসে আলোচনা করবো রবিবার ইনশাল্লাহ, যাদের সাথে ক্লাস আছে। ঠিক আছে, তাহলে এইটুকুই ছিল আমার আজকে ইনিশিয়াল ফাংশনের পরিচিতি। যে সেকশন আসলে আনফরচুনেটলি পার্টিসিপেট করতে পারে নাই, ওদের ল্যাব ছিল, আমি জানতাম না, আমি খুবই র্যান্ডমলি আজকে ক্লাসটা নিতে চাইছি বিকজ আমি ফ্রি। আমি নেক্সট উইকে যদি কোনো ক্লাস নেই তাহলে অবশ্যই ট্রাই করবো যে সব সেকশনই থাকতে পারে এরকম একটা দিন। সি আজকে ফ্রি আছে আমি যতটুকু জানি, কিন্তু সি এর মনে হয় খুব কম মানুষ, চাঁদ মনে হয় খালি আসো,
খুব একটা মানুষ জিতু দে স্যার আছে। সি সেকশন মূলত জানে না স্যার, আমাদের আজকে অবজেক্ট তো তাই আর কি হ্যাঁ, বেশিরভাগ বুঝছি হয়তো ঠিক আছে, আমি লেট সরি নাইট যে পর্যন্ত যেটা জায়গা হঠাৎ করে করে আর কি বলছি, বাট আশা করি কিছু একটা লাভ হয়েছে আসলে। এটাই আজকে জি সেটাই। এইটুকুই ক্লাস ছিল, আমি রেকর্ডিং দিয়ে দিব সবার জন্যই ওপেন থাকবে। ঠিক আছে, ভালো থাকো, সবার যদি কোনো জি স্যার। সবাই একটু দেখবা, একটু দেখো কিন্তু, কারণ নেক্সট ক্লাসে আবার যদি আমি এইটাই আবার পুরোটা বলি, আমার দেখা যাবে 1.5 ঘন্টা আবার চলে গেছে। আমি ওই 1.5 ঘন্টা যাতে নষ্ট না হয়, নেক্সট টপিকে আমি যাতে যাইতে পারি, এই জন্যই কিন্তু আজকে ক্লাসটা নেওয়া। সো এটা যাতে সবাই স্যার একটু স্লাইড কি সাথে দিয়ে দিলে ভালো। স্লাইডও দিয়ে দিব, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু জি অবশ্যই যদি প্রথমবার বুঝতে অসুবিধা হয় 2বার দেখবা, 3বার দেখবা, কারণ এটা রেকর্ডেড আছে। আমার থিওরি ক্লাস কিন্তু রেকর্ডেড থাকে না, সো এটা একবারই শুনতে পারতেছি, কিন্তু এটা কিন্তু তুমি 10বার শুনতে পারবা চাইলে। সো সবাই একটু দেখো যাতে আমি সামনে আগাইতে পারি, এই কারণেই কিন্তু ক্লাসটা নয়। এছাড়া কিন্তু কোনো শুধু শুধু আমি তোমাদের সময় নষ্ট করে, আমার সময় নষ্ট করে কেন ক্লাসটা নিলাম? ঠিক আছে, যদি না দেখো তাহলে কিন্তু লাভ হবে না। তো যে আসো সি সেকশনে যারা আসো তারা সব বাকিদের একটু বলে দেবা যাতে সবাই দেখে, একবার হইলেও দেখে। আর বি সেকশন অনেকেই আসো, তোমরা যারা আসোনি তাদের বলে দিবা। আর যে সেকশন আই থিঙ্ক নাই, ওদের আমি রেকর্ডিং দিয়ে দিব গ্রুপ। ঠিক আছে, ওকে স্যার। সবাই ভালো থাকো, তাইলে দেখা হবে। জি স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম।